বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আপনারা পড়েন তো সবসময় পড়াশোনা শুরু করার আগে, যেইটাই হোক, আপনি অন্য ধর্মের হইলেও অন্তত স্রষ্টার কাছে একটু প্রার্থনা করে নেবেন। এই প্রার্থনা যে ভাই যে বিশ্বাস করে না সেও প্রার্থনা করে নেন, কারণ প্রার্থনা একটা শক্তি দেয়, মনের মধ্যে একটা তৃপ্তি আনে। আচ্ছা, আমরাগাছি করা বোঝাতে কোন বাগধারা ব্যবহার হয়? উত্তরটা দ্রুত ঝটপট করে ফেলেন। আমরাগাছি করা, অযথা তর্ক করা না, তারপরে হচ্ছে অযথা রাগারাগি করা না, অযথা আলসেমি করা না, এটা হচ্ছে অযথা তোষামত করা। তোষামত করা মানে, আর যদি সহজ করে আমাদের ভাষায় বলি, পাম দেওয়া। ঠিক আছে, কারণ আমরা পাম দিলে কি হয়, ফুলি। যেমন চাক্কায় চাক্কায় যেমন পাম দেয়, ঠিক না? কিসের চাকায় পাম দেয়? সাইকেলের চাকা না ট্রেনের চাকায়? তারপরে ধরেন হচ্ছে তেল দেওয়া। ঠিক আছে, তার মানে আমাদের আধুনিক যে শব্দটা এইগুলো আমরা এখন ব্যবহার করি, সেইটা আগে ব্যবহার করতে হচ্ছে এই যে এরকম শব্দে, কিংবা আমরাগাছি করা। ঠিক আছে, তুই তো সে তারা অনেক আমরাগাছি করতেছে। আচ্ছা, আমি বাগধারা এটাকে পড়ানোর আগে একটা জিনিস বলে দিই, যে আপনি বাগধারা ভালো করতে চান, সেক্ষেত্রে করণীয় কি, কিভাবে করে বাগধারা ভালো করে পড়বেন, ধরেন এই বাগধারাটা দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, প্রথমে আপনার কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে শব্দার্থ। অর্থাৎ বাগধারার মধ্যে যে দুইটা শব্দ থাকবে সেই দুইটার শব্দের অর্থ জানবেন। তাহলে আমরা হচ্ছে একটা ফল, গাছই হচ্ছে গাছ, আমরা গাছি করা হচ্ছে ওই আমরা গাছের সাথে তুলনা করা। এই দুই নম্বর কারণটা হচ্ছে আপনি হচ্ছে এই বাগার্থটা জানবেন। হ্যাঁ, বাগার্থ অর্থাৎ একটা শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে বাগের মধ্যে কি বলে। বাগার্থ হচ্ছে এই যে এইটা কি, অযথা তোষামদি করা। তিন নম্বর কাজটা কি? তিন নম্বর কাজ হচ্ছে এরকম ব্যাখ্যা করা, যেটাকে কেন বলতেছে আমরা গাছের সাথে এরকম তোষামত করা, প্রশংসা করার কি সম্পর্ক। এখন তা আছে, আমরা গাছের পাতাগুলো নরম হয়, আমরা গাছটা নিজেরই এরকম নরম হয়, নমনীয় হয়, ভাই আপনি যে বিনয়, আপনার মতন মানুষ আমি দেখি নাই, এই যে কথাগুলো এরকম আমরা গাছি করা। তাহলে ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন যে কেন এটা বলা হয়। ভাই 4 নম্বর হচ্ছে বাক্য রচনা। এইটা ভাই যারা করবেন, এই যে বাক্য রচনা যারা করবেন, তাদের সাথে কেউ পারবে না। বাক্য রচনা করা মানে একদম মাথার ভিতরে বাগধারাটাকে একদম ঠুকে একদম ঢুকায় ফেললেন, ঢুকানো হয়ে যাবে। আমরা গাছি করা, তুমি আমাকে আমরা গাছি কইরো না, তারপর হচ্ছে আমরা গাছি কইরা পথ পাওয়া যাবে না, এরকম করে করা বাক্য রচনা করেন, দেখেন মনের ভিতরে ঢুকে গেছে যে এই শব্দটার অর্থ কি। সুতরাং অল্প পড়েন, কিন্তু যদি এইভাবে করে চিন্তা করে করে ভেবে চিন্তে পড়া যায়, তাহলে কিন্তু অল্পতে প্রচুর বরকত পাবেন, অনেক ভালো করতে পারবেন, মনে থাকবে। তো কৌশলগুলো কাজে লাগান। আশা করি এইসব কৌশল আপনারা আগেও কাজ করতেন, নকল হয়ে যাচ্ছে। আচ্ছা, কি বুঝতে পারলাম না। ওকে, ঋতু আক্তার ভুইয়া। আচ্ছা ভাই, তারপরে আসি, তারপরে কোনটা, তারপরে চলে যান পরের টপিকে। সেটা কি? সেটা হচ্ছে সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলে, অর্থাৎ সাধারণ যে অর্থ সেইটা না বলে যদি আরেকটা কিছু বুঝায়, বলে আকাশ কুসুম কিন্তু বুঝায় অলৌকিক কল্পনা, বলে হচ্ছে কুমির কান্না আর হচ্ছে মায়া কান্না। তাহলে এই যে বলে একটা বুঝায় একটা, বলে হচ্ছে অর্ধচন্দ্র কিন্তু বুঝায় হচ্ছে গলা ধাক্কা, এই বলা আর বুঝানোর আরেকটা, এটাকেই বলা হচ্ছে বাগধারা। সহজ প্রশ্ন, এমন কেউই নাই বোধহয় পারেন নাই, সবাই তাহলে পেরেছে। 2-এর ক সবার আগে উত্তর করেছে কে? মরিয়ম কি মরিয়ামা আক্তার মমিনা। ঠিক আছে, যাক, নাম ভুল বললে অত্যন্ত দুঃখিত, নাম ভুল বলে থাকলে। আচ্ছা, কারণ হচ্ছে আমি খুবই দারিদ্র মোবাইল চালাই, ঠিক আছে, গ্রিন স্ক্রিন পরে খবর হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, অনেকের কমেন্ট যদি ভুলও বলি, এই যে ঠিক আছে, মেঘ বালিকার জায়গায় যদি মেঘ বালক বলি, মাইন্ড করেন না। আসেন পরের টপিকে। আকাশ কুসুম। আকাশ আর কুসুম, বলেন কুসুম মানে কি জানেন? বলেন কুসুম মানে কি? ডিমের কুসুম অনেকে মনে করে না, কুসুম মানে কিন্তু ফুল। ঠিক আছে, এখন আপনি ফুল আর কই আকাশ, এই যে বিষয়, এটা কি অলিক ভাবনা, অদ্ভুত জিনিস, সুন্দর কল্পনা, স্বপ্ন, বলতে গিয়ে আপনি সবই বলতে পারেন। কারণ আকাশ কুসুম মানে হচ্ছে অকল্পনীয় বেশু, অকল্পনীয়, অসম্ভব বস্তু, এরকম টাইপের কিছু আকাশ কুসুম বলে। তোমার এই আকাশ কুসুম ভাবনাতে তুমি সফল হতে পারবা না, এই তুমি কি বলে 2 দিনে কোটিপতি হয়ে যাবা, এই তোমার আকাশ কুসুম ভাবনা। এই যে আকাশ কুসুম, ঠিক আছে, এটা কি আকাশ কুসুম? তার মানে এটা অদ্ভুত জিনিস না, এটা অদ্ভুত জিনিস না। সুন্দর কল্পনা তাও না, এটা স্বপ্ন তাও না, এটা হচ্ছে অলিক ভাবনা।
আকাশ কুসুম কি? অলিক। অলিক মানে মিথ্যা ভাবনা। ওকে, তাহলে সবচেয়ে সুইটেবল হচ্ছে এটাই। এখন আকাশ কুসুম কিন্তু অদ্ভুত জিনিসও হয়। আসলে অদ্ভুত জিনিসটা আকাশ কুসুম তো অসম্ভব জিনিস, অদ্ভুত হয়। কিন্তু যদি এখানে অলিক ভাবনা না থাকতো তাহলে আপনি এটা দিতেন। যেহেতু অলিক ভাবনা আছে, সুতরাং এটার উপরে এখানে আর কোনো উত্তর হতে পারে না। সুন্দর কল্পনা আগে থাকতে হবে না, এটা ঠিক। অসম্ভব বস্তু তো আবার স্বপ্ন হইতে পারে। তো যাই হোক, অপশন হচ্ছে আপনার ওই সময় যেগুলো থাকবে তার মধ্যে যাচাই বাছাইয়ের মধ্যে যেইটাকে সবচেয়ে কাছাকাছি বলা হয় সেইটাই বলবেন। আচ্ছা, এরপরে কি আছে? শিরে, হ্যাঁ এই যে শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তি এই বাগধারার অর্থ কি? শিরে সংক্রান্তি অসম্ভব কল্পনা। ইয়েস, আচ্ছা সঠিক বলেছে সীমা খান। অলিক ভাবনা, ওকে। এবার শিরে সংক্রান্তি এইটা কি? আসন্ন বিপদ, মাথা ব্যথা, মহাবিপদ, মাথার বোঝা, কি হবে এটা? শিরে সংক্রান্তি। আচ্ছা বলেন, শিরে সংক্রান্তি মহাবিপদ হয়, মাথার বোঝা হবে না, এটার সাথে বাদ দেন, মাথা ব্যথাও না। যদিও শাব্দিক অর্থ কিন্তু তাই, যে মাথার ভিতর ব্যথা। শাব্দিক অর্থে দেখেন, শাব্দিক অর্থ সংক্রান্তি মাথার সমস্যা, এটা ব্যথা না, সংক্রান্তি মানে সমস্যা, প্রবলেম, কমপ্লেক্সিটি। এখন এর ভিত্তিতে তাহলে মহাবিপদ হতে পারে, তাই না? আসন্ন বিপদ হতে পারে। এখন দেখেন দুইটাই সঠিকের মধ্যে। শিরে সংক্রান্তি হচ্ছে অর্থাৎ মাথায় ভিতরে ঢুকে নাই, কিন্তু মাথার প্রায় বোঝা হয়ে রয়েছে, ঠিক আছে? তো এরকম অর্থাৎ হচ্ছে আসন্ন বিপদ, যে বিপদটা এখন আসে নাই, সামনে আসবে, সেই বিপদটাকে বলতেছে শিরে সংক্রান্তি। আচ্ছা উত্তর দেখা যায়, কোনো সমস্যা নেই, আপনারা দেখেন না। তারপর হচ্ছে কি শিরে সংক্রান্তি আমাদের এটা দিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে আপনারা পরবর্তীতে এই স্লাইডগুলো নিজেরা প্র্যাকটিস করেন, দেখেন। হ্যাঁ, চলেন পরের টপিক। যারা বাইরে ঠাট বজায় রেখে চলে, এর প্রকাশক বাগধারা কোনটি? ঠাট বজায় রেখে চলা, বাইরে ঠাট। ঠাট বুঝেন? ঠাট মানে কি? ঠাট মানে হচ্ছে ফিটফাট, ঠিক আছে? বাইরে খুব ভাব সাপ নিয়ে চলে, তাহলে বাইরের ঠাট বজায় রেখে চলে, এর অর্থ প্রকাশ বাগধারাটা হচ্ছে লেফাফা দুরস্ত। কি এটাকে লেফাফা দুরস্তি অনেকে বলে, না দুরস্তি না, শব্দ দুরস্ত। এই দুরস্ত এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। এটা কি শব্দ? ফার্সি শব্দ। যারা টুকটাক ফার্সি পারেন তারা জানেন দুরস্ত, হ্যাঁ মানে ঠিক আছে, এরকম কিছু অর্থ। অর্থাৎ দুরস্ত ফার্সি শব্দ, অর্থাৎ ঠিক আছে বা ঠিকঠাক। আর লেফাফাও ফার্সি শব্দ, অর্থ হচ্ছে পোশাক। অর্থাৎ যার পোশাক ঠিকঠাক এমন জিনিসটাকে বলে লেফাফা দুরস্ত। এখন কেউ কেউ মনে করেন পোশাকে খুব ঠিকঠাক, কিন্তু ভিতরে সদারঘাট, চরিত্রের অবস্থা 12টা, তারপর হচ্ছে আর্থিক অবস্থার অবস্থা 12টা, ঠিক আছে? এই যে এদেরকে বলা হয় হচ্ছে আচ্ছা ঠিক আছে। তারপরের টপিক লেফাফা দুরস্ত। তারপরের টপিক হচ্ছে, কোথায় যাব? হ্যাঁ, সকরা ন করা বাগধারাটার অর্থ কি? সকরা ন করা বাগধারা অর্থ কি? সস্তা দর, নষ্ট করা, দুর্লভ বস্তু, আশায় নৈরাশ্য। সকরা ন করা, হ্যাঁ। আচ্ছা দেখা যায়, ভালো করে যদি না দেখা যায় তাহলে আগে উত্তর আপনারা করেন, তারপর যদি উত্তর দেখেন সমস্যা নেই। আমরা স্লাইডে করি, এটা আসলে পিডিএফ এ করে ফেলছি, স্লাইডে এখানে লোডিং হচ্ছে, হবে না, আপনাদের ক্লাসে সমস্যা হবে। তো যাক, ভালো হচ্ছে আমরা এভাবে করে ক্লাসটা করতে পারি। আচ্ছা 7-এর ক, এই যে সুন্দর, অনেকে উত্তর দিতেছে, কি সমস্যা? ভালো তো। হ্যাঁ, সকরা নকরা বাগদা, সস্তা দর, নষ্ট করা, দুর্লভ বস্তু, আশায় নৈরাশ্য। না, এখানে আশায় নৈরাশ্য না, আশা। এই এখানে দেখি তো আপনাদের মধ্যে খুব বিচক্ষণ কে আছে? আশায় নৈরাশ্য, এটার একটা বাগধারা আছে, দেখি তো এই বাগধারাটা পারেন কিনা। আসলে পড়ার সময় এই ভেরিয়েশন গুলো করবেন, যে একটা দিয়ে একটা কিছু বানানো যায় কিনা, একটা দিয়ে বোঝা যায় কিনা, আমি ওইটা পারি কিনা। তাহলে এতে পারার জানার গভীরতা দিনকে দিন বাড়বেই। তাহলে আশার যে নৈরাশ্য, আশায় নৈরাশ্য, এর একটা আছে কি? গুড়ে বালি। কেউ দিছেন, কেউ দেয়নি, দেখি তো আমার আগে কেউ দিতে পারছে কিনা। তার জন্য রয়েছে কেয়া কসমেটিকের পক্ষ থেকে একটি চকলেট। আচ্ছা তারপরে হচ্ছে
তো দুর্লভ বস্তু, আচ্ছা দুর্লভ বস্তুরও কি আছে, কি বাগধারা আছে, দেখি এটা কে পারেন। তারপর হচ্ছে তার মানে এখানে যতগুলোই হোক আসলে সহজ উত্তরটা হচ্ছে সস্তা দর। সকরা নকরা দাম দিয়া তুমি হচ্ছে আমার মন পাবা না, তারপর সকরা নকরা দিয়ে আপনি গরু কিনতে পারবেন না, এরকম সকরা নকরা বলতে এরকম সস্তা দর বুঝায়। ঠিক আছে। আচ্ছা আমরা অনেকের আকলিমা সরকার, আচ্ছা আকলিমা সরকার আপনার সাথে ফ্রেন্ড হওয়া হয়েছে, তার মানে আপনি জব মেডিসিনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে না। আচ্ছা যাক, ওকে ঠিক আছে, মনে থাকলো। আচ্ছা তারপর অমাবস্যার চাঁদ, হ্যাঁ দুর্লভ বস্তু অমাবস্যার চাঁদ, এটাও দেখি পারতেছেন, এই তো মাশাআল্লাহ, ঘুরে বালি অনেকে দেয়, এইভাবে করে পড়তে হবে। আচ্ছা তাসকিয়া ইসলাম, মনে পড়লো তাসকিয়া ইসলাম, নিয়মিত ক্লাস করেন, আজকে অনেকদিন পরে মনে হয় ক্লাস হলো, তাই না? এরপরে চলে যায় পরের টপিক, তামার বিষ। বাগধারার অর্থ কি? দেখেন পড়েন তো বাগধারা, আমি একটু জানতে চাই এমন এইখানের মধ্যে কে কোন লোকটা আছে তামার বিষের সাথে এই যে অর্থের কুপ্রভাব, মানে টাকা, টাকা পয়সার সাথে সম্পর্ক, অর্থ বলতে তো টাকাই বুঝায়, ভাই টাকার সাথে তামার কি সম্পর্ক, এটা দেখি তো কেউ ব্যাখ্যা বলতে পারেন কিনা। আচ্ছা এইটা ব্যাখ্যাটা না বলতে পারার কারণ আছে, কারণ কুরিয়ার সার্ভিসে ঠিকানা দেন, একটি চকলেট পাঠিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সেই কাজটা করে দিব। আমার ঠিকানা দিব না আপনাদের ঠিকানা দিবেন, কোনটা করবেন করেন। তারপর আসেন তামার বিষ। দেখেন এক সময় টাকা ছিল তামার, আসলে স্বর্ণটা অনেক কিছু ছিল, তো এক সময় তামা ব্রোঞ্জ এরকম ছিল। ওই যে তামার, এই যে তামার যে প্রভাব, তামার যে একটা কি বলে, ওই সময় ক্ষতি কিছু হইতো, তামার যে কি বলবো বিষাক্ত বা বিষক্রিয়া বা এমন রাসায়নিক প্রক্রিয়া এমন কোন একটা কিছুতে ক্ষতি হতো, সেই প্রভাবটাকে মানুষ বলতো হ্যাঁ তার টাকায় ধরছে, তার তামার প্রভাব, তামার বিষ, অর্থাৎ অর্থের কুপ্রভাব, টাকা পাইলে পরে বিগড়ে যাওয়ার যে চিন্তা, বিগড়ে যাওয়ার যে ভাবনা, তাই না? গরিব আছি ভালো আছি, বড়লোক হইলেই টাকার অভাবে বা টাকার ফলে কি হইতো, তামার বিষ আমাদেরকে করে করে খাইতেও পারতো, হইতে পারে, তাই না? ঠিক আছে যাক, এই প্রথম একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বলে দেই, জব ফোকাস দারুণ একটা আয়োজন করেছে। এখানে আপনি সমাজ সেবা ফুল কোর্স 699 টাকা, ভাই 699 টাকা কি হয়? হ্যাঁ কি হয়, সমাজ সেবা ফুল কোর্স পাওয়া যায়। আবার যদি শুধু ইংরেজি বেসিক কোর্স ছিল 990 টাকা, সেইটা অফার এখন পাবেন হচ্ছে 750 টাকা মাত্র। এরপর যদি দেখি প্রাইমারি বেসিক ফাউন্ডেশন অ্যাডভান্স কোর্স অফারে কত? আচ্ছা আর সব কিছু বলি, এই যে লাইভ চলাকালীন যে আমাদের আরেকটা কোর্স যেটা, যেমন এই যে এখন আমরা যে ক্লাসটা করতেছি, তাই না? আচ্ছা দেখেন এখন তো যাই হোক সার্কুলার হতাশা আছে, কিন্তু এটা মনে রাখেন যেসব কোর্স টোর্সগুলো এখন যা পারার নিয়ে রাখেন, যে কোনো সময় দিবে তখন কিন্তু সবার কোর্সের দাম অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য সুযোগ টুযোগ এখনই নিয়ে রাখেন, পড়ে এখনই এগিয়ে থাকেন। ঠিক আছে, কারণ হচ্ছে 3500 টাকার কোর্স 1499 মধ্যে আপনি প্রায় 1200 টাকার বই কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 4টা বই, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং হচ্ছে গণিত, 4টা বই পেয়ে যাবেন। সিম্পল নিয়ম কানুন, খুবই সিম্পল। এই যে এই নাম্বারে জাস্ট কি করেন, নক দেন, কি কোন প্রশ্ন, যা টাকা যা কিছু আলোচনা সব এই নাম্বারে করেন, রুটিন প্ল্যান প্রোগ্রাম প্রশ্নোত্তর সব কিছু পেয়ে যাবেন। চলেন পরের টপিকে যাই। হ্যাঁ আমরা এখানে কি দেখতেছি, নিচের কোন বাগধারাটি জোড়াটি ভিন্নার্থক, অর্থাৎ দেখেন জোড়া আছে, এর মধ্যে কোনটা ভিন্ন অর্থের আর কোনটা একই অর্থের। এইখানে আমাদের বাগধারার আসল যে আমরা কে কতটা ক্যাপেবল এইখানে বের হয়ে আসবে। কেন বললাম, কারণ এই ধরনের প্রশ্ন পারতে হইলে আপনাকে 1-2টা বাগধারা না, একটা বাগধারার সিকোয়েন্স পারতে হয়। ঠিক আছে, পুরো বাগধারার পদ্ধতি প্রক্রিয়াটা পারতে হয়। সেটা কি, জোড়া জোড়া করেন তো দেখি কে কে পারছেন। দেখেন বক ধার্মিক, বিড়াল তপস্বী, হ্যাঁ দুইটা সঠিক, কিন্তু একই, কারণ দুইটাই দ্বারাই ভণ্ড বুঝায়। কাকে বুঝায়? দুটা দ্বারাই ভণ্ড বুঝায়। মানিক কাঞ্চন যোগ সোনায় সোহাগা, এইটা দ্বারা একই, এই দুটা দ্বারা কি বুঝায়? ভালো একটা জোড়া বুঝায়। ঠিক আছে, হ্যাঁ উত্তম জোড়া, ভালো জোড়া, ভালো মিল। আরো যদি সহজ করে বলি কি, উত্তম মিল, এটা মানিক কাঞ্চন যোগ কিংবা সোনায় সোহাগা। ব্যাঙের আধুলি, ব্যাঙের সর্দি, দুইটা কি এক হইল? ব্যাঙের আধুলি,
সামান্য টাকা, এটা হতে পারে। ব্যাঙের সর্দি অসম্ভব বিষয়, তাইলে এই দুইটা একটু ভিন্ন হতে পারে। আচ্ছা, তাও দেখতেছি। আমরা ঘ দেখব। অন্ধের যষ্টি আর অন্ধের নড়ি ভাই একই কথা। যষ্টি মানেও লাঠি, যষ্টি মানেও কি লাঠি, আর নড়ি মানেও হচ্ছে লাঠি। এখন এই কথার মানে কি? দুইটা মানে হচ্ছে একমাত্র অবলম্বন। কি? একমাত্র অবলম্বন। কেন একমাত্র অবলম্বন? অন্ধ লোকের লাঠিটাই তার সব। লাঠি না থাকলে সে হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না। হালালি ছাড়া খাওয়ান যায়, কোনো সমস্যা নাই। তো ওই চলতে ফিরতে তার সমস্যা হয়ে যায়। তাহলে সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? কি? অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি। ঠিক আছে? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর কি দিল সবাই? লোয়ের উত্তর গ দিয়েছে। যাক, আমরা দ্রুত দ্রুত করি, তাহলে আমরা অনেকগুলো পারবো। হ্যাঁ, গ। কেন গ? কারণ দেখেন, ব্যাঙের আধুলি হচ্ছে সামান্য অর্থ। এই তোর ব্যাঙের আধুলি লইয়া যা, তোর ব্যাঙের আধুলি দিয়ে পিকনিক হবে না, তোর ব্যাঙের আধুলি দিয়ে ট্যুর দেওয়া যাবে না। সামান্য অর্থ বা টাকা। আর ব্যাঙের সর্দি অসম্ভব বিষয় বা অসম্ভব। কেন? কারণ ব্যাঙ থাকেই পানির ভিতরে। এখন ব্যাঙ যদি পানির মধ্যে থাকে, ব্যাঙের আবার সর্দি কাশি লাগে কেমনে? তার মানে বুঝতে হবে এটা অসম্ভব কিছু। তো এই প্রেক্ষাপটগুলোতে এইগুলো ব্যবহার হতো। এর মানে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে ভিন্নার্থক জোড়াটা হচ্ছে এই গ ঘ। আসি, চলে যাই আমরা পরের টপিক। বিষ নেই তার কুলোপনা চক্কর। এই বাগধারাটির সঠিক অর্থ কি? বিষ নেই তার কুলোপনা চক্কর। বিষ নেই তার কুলোপনা চক্কর। আচ্ছা, কুলোপনা বুঝেন? কুলোপনা মানে হচ্ছে এরকম কুলার মতন। সাপ তো মনে করেন এরকম চিকন ফোর্স তোলে, আবার এরকম করে গালটাকে ভরাট করে এরকম ধরনের ফনাও তুলে। এই জন্য এটা বলছে বিষ নেই তার কুলোপনা চক্কর, মানে একটা বিষ নাই, কিন্তু মনে করেন যে একদম ঘর গালা ফুলাইয়া কুলার মতন বানায় ও এরকম ফোসফোস করতেছে। এই কথাটা দোষ। তাহলে উত্তরটা কি হতে পারে? এটাও কিন্তু বোঝা যায়, খুব অসম্ভব কিছু না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে দ্রুত করবেন। এই ক্লাসের মধ্যে বাগধারার A to Z যা কিছু আছে একদম কমপ্লিটলি কমপ্লিট করে ফেলবেন। চলে যাই, যার কোনো প্রকার ক্ষমতা নেই। চলে চলে। অন্ধশাসন অবস্থা, না এটা হয় না। ক্ষমতাশীলের দম্ভ প্রকাশ কিছুটা হতে পারে। আচ্ছা, তাও দেখি পুরাপুরি যায় না। অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন, এটা মোটামুটি বেশি যাচ্ছে। এবার আমরা এইটা আর এটার মধ্যে তুলনা করি। যার কোনো ক্ষমতা নেই, এখানে তো বলতেছে না বিষ নেই তার কুলোপনা চক্কর, এমন না যে বিষ নেই তার, এটা মানে হচ্ছে তার অক্ষম। কিন্তু এখন বলছে না বিষ নেই, কিন্তু চক্কর দিয়েছে কুলার মতন। এই যে কুলোপনা চক্কর, এটার নামই হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। অর্থাৎ যে অক্ষম কিন্তু লাফাইতেছে হুদাই, এটা হচ্ছে অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ধামাধরা, এই একটা ভালো বাগধারা আসছে, দেখি এই বাগধারাটার ব্যাখ্যা জানতে পারেন কে কে? ধামাধরা, আমি এখানে আপনার অনেকগুলো জিনিস দেখাবো। ধামাধরা হচ্ছে যথেচ্চারী। ঠিক আছে? যথেচ্চারী কে? গোকুলের কি বলে গুরু, কিংবা হচ্ছে এরকম মানে বা গলায় ঘন্টা বাঁধা গুরু, এরকম কিছু বাগধারা আছে যে স্বেচ্ছাচারী, যে যেখানে মঞ্চ সেখানে ঘোরাঘুরি করে বেড়ায়। না, বক ধার্মিক মানে হচ্ছে ভণ্ড। বক ধার্মিক মানে কি? ভণ্ড। এই প্রত্যসমৎকারী, এটা চলতে পারে, হতে পারে। আচ্ছা, কদরহীন লোক, অর্থাৎ যার কোনো দাম নাই। না, এখানে দামাদামির আসলে এখানে কিছু নাই। ঠিক আছে? যেহেতু দামাদামির কিছু এখানে নাই, তাহলে আমরা উত্তরটাকে কোনটাকে নিব? উত্তরটা নিতে পারি হচ্ছে তোষামতকারী। আচ্ছা, তোষামতকারীটা কেন? কারণ আচ্ছা, এটা আমি সহজ করে বুঝাই দিই। তোষামতকারী কেন, এটা অনেকে পারেন না, এই জন্য বলতে হবে। 11 C দিয়েছেন, 11 C। হ্যাঁ, তোষামতকারী কেন বলেন? দেখেন, আগে একটা ছিল ধামা। ধামাটা দেখতে অনেকটা এরকম বাঁশের ঝুড়ি টাইপের কিছু ছিল। ঠিক আছে? এরকম টাইপের। আচ্ছা, বুঝতে হয় নাই বাঁশের ঝুড়ি হয়েছে, খারাপ হয়নি, বা ভালো খারাপ যেটা হয়েছে হয়েছে। এরকম বাঁশের মতন ঝুড়ি ছিল। ঝুড়ি দিয়ে ধামা দিয়ে ধান মাপা হইতো, ধামা দিয়ে অনেক কিছু ধরা হইতো। কিন্তু অনেক কি করতো চাটুকার, বর্তমান ওই রাশেদের মতন, ঠিক আছে, কি করতো ক্ষমতাসীন ওই ধরেন চেয়ারম্যান কারো পিছে পিছে ঘুরতো আর এই ধামাটা ধরে রাখতো।
যে ওস্তাদ আপনি কই স্যাপ ফালাইবেন, ওস্তাদ আপনি কই পানের পিক ফালাইবেন, আমি এই তো আপনার ধামা নিয়ে রেডি। তাহলে দেখেন পিছে যে লোকটা ধামা নিয়ে ঘুরে সে কি চাটুকার, সে হচ্ছে তোষামতকারী। আমি আপনাকে এই সাথে অনেকগুলো বাগধারা একসাথে দেখাই দিই, ঠিক আছে? এই ধামা ধরার সাথে আরো কি কি বাগধারা আছে, আরো বাগধারা আছে, সেটা হচ্ছে ক্ষয়ের খা। কি ক্ষয়ের খা, এটার মানেও কিন্তু একই, তোষামতকারী, ঠিক আছে? তারপর তেল দেওয়া, পাম দেওয়া, আর কি হইতে পারে? আর কারো কিছু মনে পড়তেছে? যাক, আমরা পরের টপিকে যাই। আমরা এক টপিকে খুব বেশি ব্যাখ্যা করব না, অনেক টপিকে পড়তে হবে, তাই না? আচ্ছা, ক্ষয়ের খা, এই যে দেখেন মাত্র বলতে বলতে আবার চলে আসছে ক্ষয়ের খা। এবার আপনাকে আমি ক্ষয়ের খাটাও বুঝাই দিব। দেখেন তোষামতকারী বলছি, তোষামতকারীর সাথে একটা কথা শব্দ বলছিলাম, এখন এখানে তোষামতকারী নাই, এখানে যেটা আছে তার মধ্যে বলেন এটার উত্তরটা তাহলে কোনটা হবে? এটার উত্তরটা আমরা যদি বলি, এটার উত্তরটা আমরা দিতে পারি হচ্ছে এই যে এইটা। কেন? আচ্ছা, এখান থেকে বলি যে ক্ষয়ের খার অর্থ কিভাবে করে, ক্ষয়ের খা অর্থ কিভাবে চাটুকার হয়। দেখেন, ক্ষয়ের আরবি শব্দ, ক্ষয়ের মানে হচ্ছে কল্যাণ, আর এই খা এটা একটা ফার্সি শব্দ, অর্থ হচ্ছে কামনা করা বা চাওয়া। এখন কত বলতে পারেন স্যার এটা খারাপ কিছু না, ভালোই তো, কারো কল্যাণ চাওয়া, ভালো চাওয়া হইতে পারে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে দেখেন ঘুমের থেকে নামাজ উত্তম, ফজরের সময় বলা হয়। তাহলে এই যে খয়রুন তো পাইলেন, খয়র মানে হচ্ছে কল্যাণ বা ভালো, আল্লাহ তোমার খায়ের করুক। আবার আমরা মানুষকে দেখছি, একটা খেয়াল করেন একটা শব্দ থেকে কত শব্দ আসে, আপনারা ওগুলো খেয়াল করে পড়েন না? আপনারা একটা শব্দ শুনছেন না যে খয়রাতি, খয়রাত করে, ওই খয়রাত মানে হচ্ছে ওখান থেকে, এই খয়রাত থেকেই আসছে, যে ওই কল্যাণ কামনাকে মানুষ থেকে কল্যাণ নিয়ে আসে, এক মুঠো চাল, এটা হচ্ছে আর কল্যাণ। তো এরকম খয়ের খা বাগধার অর্থ কি? খয়ের খা বাগধার হচ্ছে যে চাটুকার, ঠিক আছে? দেখতেছেন, শিখতেছেন, যাক মাশাআল্লাহ, সবাই অনেক অনেক কমেন্ট করতেছেন। আমরা তার মানে এখন একটা খয়ের খা মানুষের ভালো চাও তো খারাপ না, কিন্তু কে কার এখন আর ভালো চায়? এখন হচ্ছে যার থেকে টাকা আছে, যার থেকে তেল পাবো, যার থেকে পাম দিতে পারবো, যার থেকে কিছু খাইতে পারবো, নিতে পারবো, ওই তার পিছিয়ে শুধু দৌড়ায়। সেই জায়গা থেকে আসছে খয়ের খা মানে চাটুকারিতা। পরের টপিক, দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি? দেখেন দহরম মহরম মানে হচ্ছে এই অগমতে দহরম মহরম চলতেছে, তার মানে শত্রুতা। দহরম মহরম মানে জানতে পারলাম যে দহরম মহরম মানে হচ্ছে শত্রুতা। এখন জিলাপির প্যাচ উত্তর হবে, শুধু তো জিলাপি প্যাচ যায়? যায় না, ওই নকুলের সাথে যায়, কারণ ওই মানে হচ্ছে সাপ, আর নকুল মানে হচ্ছে বেজি। হ্যাঁ, সাপ আর বেজির মধ্যে দ্বন্দ্ব তো আছেই। দুধের মাসি, দুধের মাসি মানে হচ্ছে সুসময়ের বন্ধু। আপনারা নিজেরা যখন পড়বেন এইভাবে করে পড়বেন, এতে দেখবেন অল্পতে অনেক বরকতময় পড়া হবে, কারণ প্রতিটা শব্দের ব্যাখ্যা বুঝে বুঝে পড়বেন। বসন্তের কোকিল, এটাও একই অর্থ, সুসময়ের বন্ধু। যে কোকিল শুধু বসন্তকালে আসে আর বাকি সব খবরই নেই, বন্ধু বিপদে পড়লে টাকা না, মানে টাকায় শর্ট পড়লে ফোন দেয়, দোস্ত টাকা পাঠা। এবার দুধের মাসি কি? এটা সুসময়ের বন্ধু। তো দেখবেন আপনাদের এই জবের প্রিপারেশন নেওয়ার সময় কোন কোন বন্ধু আপনাকে কি করতেছে, উপকার করছে, খবর নিচ্ছে, একটু টুকটাক সহায়তা করতেছে, একটু 1000-1200 টাকা হয়তো সহায়তা করবে, এরপর আপনি চাকরি পেয়ে নিশ্চয় কিছু না হোক কৃতজ্ঞতা যেটা প্রকাশ করবে সেটা কিন্তু অনেক বড়, অনেক গভীর, অনেক কি শক্তিশালী হবে। আসেন কি বলতে পারি আমার বেসিক ফাউন্ডেশনের। আচ্ছা যাক, আবার একটু বলে মনে করাই দিই, 19তম নিবন্ধন জেনারেল ফুল কোর্স, ঠিক আছে, 1499 টাকা। এই টাকা না, সাথে কিন্তু 4টা বইও থাকতেছে। ওকে, এই 1499 মধ্যে কোর্স, ক্লাস, 100টা ক্লাস, 100টা এক্সাম, সকল ক্লাস রেকর্ড, তারপর হচ্ছে এই আরো কি বলবো, এই যে 100+ হচ্ছে স্লাইড, ঠিক আছে, 100+ নোট, আবার শর্ট সাজেশন, লেকচার শিট, এরপরও সাথে 1200 টাকার বই। এত কিছু এর পূর্বে পাইছিলেন? ঠিক আছে, তাহলে ভালো কথা। বর্তমান পাতিনেতা, হ্যাঁ পাতিনেতা, একটা নাম কন, একটা পাতিনেতার নাম কন। আমি তো কইলাম, আপনার একটা নাম বলেন, দেখা যাক কে কত পাতিনেতাকে চেনে। এখন তো কয়েকটা আছে, প্রচুর করে দালালি করতে পারে। চলেন আমরা টপিকে যাই। নদের চাঁদ বাগধারা অর্থ কি? নদের চাঁদ
অতি আকাঙ্ক্ষিত বস্তু, অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, অদৃষ্টের পরিহাস, বিশেষ সম্মানিত ব্যক্তি। আমি যদি বলি নদের চাঁদ মানে হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। দেখেন নদ হচ্ছে কি, ওই একটা বংশের নাম নাদের আলী, ঠিক আছে। এই যে নদের চাঁদ, চাঁদ মানে আবার খুব দামি জিনিস। এখন যখন এমন হয় অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, ভাই ওর কোনো গুণ নাই, ও একটা বেগুন, এরকম একটা বেগুন যখন খুব দাম দেয়, আমার চিনস আমি কাটা, এই টাইপের দাম গোলাই মানে হচ্ছে এই অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি, ঠিক আছে, বেগুনের মতো নির্গুণ। সর্বনাশ বোঝাতে কোন বাগধারী প্রয়োজন? মগের মুল্লুক না, মগের মুল্লুকটা হচ্ছে ক্ষমতা বুঝাইতে, ক্ষমতা কি বুঝাইতে, ক্ষমতা বুঝাইতে বলা হয় মগের মুল্লুকে। তুই কি এটা মগের মুল্লুক পাইছস? আচ্ছা আমি আপনাদেরকে মগের মুল্লুকের ব্যাখ্যাটাও দিব, খুব সুন্দর একটা অর্থ আছে। পুকুর চুরি মানে হচ্ছে বড় চুরি, পুকুর চুরি বড় চুরি, তার মানে আমরা এখন পর্যন্ত সর্বনাশ কিছু পাইলাম না। 12টা বাজা এটা হয় তোর, কিন্তু 12টা বাজে যাবো। আচ্ছা যদি এইবার চান্স না পান, বয়স পড়াশোনা করতে করতে পিঁপড়া নিতে নিতে একদম লাস্ট স্টেজ, লাস্ট বয়সে চলে আসছেন, এখন যদি সফল না হয় তাহলে কিন্তু 12টা বাজে যাবো। যে যে কথাটা আসছে কি 12টা বাজা মানে সর্বনাশ বা শেষ হয়ে যাওয়া। আচ্ছা এটাও হয়। আবার দেখলাম কি রে ভরাডুবি, আরে ভরাডুবি মানে তো সর্বনাশ, যে ভাই ব্যবসায়ী বা ভরাডুবি খাইছি, একদম ভরাডুবি আমার হয়ে গেছে, তাহলে দুইটাই কিন্তু অর্থটা হয়। কিন্তু এখন আপনি কোনটা নিবেন? সর্বনাশ বোঝাতে কোন বাগধারী প্রয়োজন? 12টা বাজা, সর্বনাশ হওয়া, আচ্ছা ভরাডুবি। আমি দুইটার মধ্যে এইটাকে নিব। কেন, এটা উত্তর কি আছে? উত্তর এটাই আছে, হ্যাঁ আচ্ছা উত্তর এটাই আছে, কিন্তু আমি এটাকে কেন নিব? কারণ হচ্ছে এইটাই পুরাতন শব্দ। এই যে 12টা বাজা, এইটা এখন মধ্যে বাগধারা উঠতেই পারে না, আমরা এখন মধ্যে মুখের মধ্যে রাখছি। এটাও যে বই পুস্তকে আসবে বড় মাপের বাগধারা হয়ে উঠবে, সেটা এখনো হয়ে উঠে নাই। আসলে আমাদের বইগুলোর মধ্যে আধুনিক বাগধারাগুলো দেওয়া দরকার, আধুনিক বাগধারা। আপনারা কটা আধুনিক বাগধারা বলেন তো? আচ্ছা মগের মুল্লুকে ব্যাখ্যা দিব, মগের মুল্লুক ব্যাখ্যাটা দিই। দেখেন মুল্লুক আরবি শব্দ, সূরা মুলক নাম শুনছেন না, মুল্লুক। আর মগ হচ্ছে ওই যে আরাকান বা মাগধি, আরাকান বা এটা কোথায় আরাকান, এরপরে ওই যে মায়ানমারের দিক থেকে যেই অংশটা মগ, মগ একটা জাতির নাম, ঠিক আছে। চাকমা, মুরং, মারমা, মুসাইলা, গারো, লুসাই, গারো ইত্যাদি, যেরকম চাকমা, মুরং, মারমা, এরকম কিছু উপজাতি আছে না, মগ একটা উপজাতি। উপজাতি ছাড়াও তারা একটা জাতি, এরা হচ্ছে কি করতো, দস্যু ছিল, ডাকাত ছিল। আমরা কবিতা পড়ছি না, খোকা ঘুমালো, পাড়া জিলালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিছু পড়ছি না। এই যেরকম তারা বর্গিরা ছিল, এরকম মগরা ছিল, আসতো অ্যাটাক করতো, যা কিছু পাইতো সিনায় নিয়ে যেত। ভাই যুগে যুগে এরকম, এখন রাজনীতিতে চাঁদা তুলে, এক সময় যে এরকম রাজার মানুষেরা এরকম মানুষের ধান গম নিয়ে চলে যেত গা, ঠিক আছে। জিনিস ঘটনা কি আছে, ওই তাদের বংশধররা, ওই যে অতীতে যারা এরকম পাপ করতো, এরকম পাপী ছিল মানুষের জিনিস দখল করার, ওই তাদের বর্তমান পুরুষরা এই যে এরকম মানুষের এখন নিজস্ব কোনো কাজ কাম নাই, চাঁদাবাজি করে বেড়ায়। তারপরে আসে এত, তাহলে সর্বনাশ করা বোঝাতে কোনটি প্রয়োজন? ভরাডুবি, এইটা প্রয়োজন, ভরাডুবি। শকুনি মামা এর অর্থ কি? কুৎসিত মামা, সৎ মামা, কুচক্রী মামা। এই যে কুচক্রী মামা একেবারে চক্রান্ত করে, এর কথা এর কানে লাগায়, তারটা তারে জানায়, এইগুলোকে কুচক্রী মামা বলে। আমরা চলেন দ্রুত দ্রুত অনেকগুলো পড়ে ফেলি, আর আপনারা এই সুযোগে ভর্তির কার্যক্রমটা শেষ করে ফেলেন, কারণ 19তম নিবন্ধনের জেনারেলের ফুল কোর্স 4টা সাবজেক্ট সব, আরো যে জেনারেল, আরো যে মানে জেনারেলের জন্য যা প্রিপারেশন দরকার সব সাপোর্ট, কারণ অনেক 100+ ক্লাস, 100+ লাইভ এক্সাম রেকর্ড করে করা অবস্থা থাকবে, বুঝতে পেরেছি। সুতরাং এই নাম্বারে যা শুধু যোগাযোগ করেন, সেন্ড মানি করে এই নাম্বারে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন, আর কমেন্টে যদি এখন কেউ ভর্তি হয় ডান লেখেন। আচ্ছা যাক, আমি হয়তো কমেন্ট দেখতেছি না। পুকুর চুরি বাগধারা অর্থ কি? পুকুর চুরি ভাই শব্দ অর্থ তো সহজ, কি বড় মাপের চুরি, অর্থাৎ সে চুরি করে নাই। আসলে আমাদের দেশের মানুষ আর পুকুর চুরি করে না, এখন করে সাগর চুরি। কি বড় বড় চুরি যে হয়, একটা পর্দা উপরে তুলতে কয়েক লক্ষ টাকা লাগছে, বালিশ উপরে তুলতে কয়েক লক্ষ টাকা লাগছে, এই যে গাছ লাগাইতে কয়েক হাজার কোটি টাকা লেগে যায়। এই জোর হচ্ছে আমাদের দেশের মানুষ কি চোর। আচ্ছা তারপরে সপ্তকাণ্ড রামায়ণ, বাগধারাটা কি বৃহৎ বিষয়, গ্রন্থ, ছোট গল্প, কোনটি নয়? দেখেন এটা তো সপ্তকাণ্ড বলতেছে, আমরা মানে তর কর্মকাণ্ড, আর এখানে 7টা কাণ্ড রামায়ণ। ভাই এখানে বলতে গ্রন্থও না, ছোট গল্পও না, এই দুটা তো হবেই না। যদি এই দুটা না হয় তো কোনটিও না, বাকি থাকতেছে এইটা। বুঝেন আর না বুঝেন এটাই। কিভাবে ভাই? রামায়ণ একটা বড় জিনিস, তার মনে 7 ভাগে বিভক্ত, 7 ভাবে খণ্ড খণ্ড, তাহলে জিনিসটা তো বড় হবেই।
তাকে তো বলাই হবে যে বৃহৎ বিষয়। ইয়েস, 18 পর্যন্ত আমরা পারতে দেখতেছি অনেককেই। যারা আপনাদেরকে হাল ছেড়ে দেন নাকি উত্তর দেন না? ভাই হাল ছেড়েন না, উত্তর দিয়েন, নিয়মিত উত্তর দিয়েন, আস্তে আস্তেই পারবেন। সিঁদুরে মেঘ বাগধার অর্থ কি? বড় বিপদ, অল্প ভয়, বিপদের আশঙ্কা, আকাশ লাল। হ্যাঁ, সিঁদুরে মেঘ মানে কিন্তু আসলে বিপদ না, তাই না? এটা বড় বিপদ না। অল্প ভয় হতে পারে, সিঁদুরে মেঘ দেখলে ডরায় বলে যেহেতু, তাহলে অল্প ভয় হতে পারে। আকাশ লাল না, আকাশ লাল শাব্দিক অর্থ হয়ে যায়। বাকি তাহলে কি থাকে? অল্প ভয় নাকি বিপদের আশঙ্কা? ভাই সিঁদুরে মেঘ মানে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, এর মানে হচ্ছে ভাই যেই গরুটার ঘর একবার পুড়ে গেছে, ও আগুন একবার দেখছে, ও কারো মাথার মধ্যে সিঁদুরে লাল দেখছে, এদিকে ওর ভয় পেয়ে যাবে, এই বুঝি আগুন। তাহলে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় বলতে বিপদের আশঙ্কাকে ইঙ্গিত করেছে, যে বিপদে পড়লে মানুষ কি করে। ইয়েস, উত্তর সঠিক করেই আসতেছে। সপ্তগান রামায়ণ, সিঁদুরে মেঘ, হ্যাঁ। ঢাক গুড়গুড় বাগধারের অর্থ কি? ঢাক গুড়গুড় বাগধারের অর্থটা যদি আমরা দেখতে চাই, অর্থ দ্বারা হচ্ছে ষড়যন্ত্র, সন্দেহজনক আচরণ, ঢাক জোরে বাজানো, লুকোচুরি। আর ঢাক গুড়গুড় আমি যদি বলি এটা লুকোচুরি, অর্থাৎ কয় না বুঝে না ঢাকটা টুকটুক গুড়গুড় করে বাজায়, এইটা ঢাক জোরে বাজানো তো হবেই না, ঢাক গুড়গুড় তো এরকম না, আস্তে বাজানোটাই বোঝাচ্ছে। সন্দেহজনক আচরণ কিছুটা যায়, তবে পুরোপুরি যাচ্ছে না। উত্তর হয় হচ্ছে লুকোচুরি। উত্তর, হ্যাঁ উত্তর হয় লুকোচুরি। আমরা তাহলে 20 পর্যন্ত পেরেছি, তাই না? চলেন 20 পর্যন্ত পারলে আমরা কি করি, আমাদের যে ভিজুয়াল নোটটা আছে সেটা একটু দেখি। হাতে নেই, কারা নেই, এই যে চলে আসছে। ঠিক আছে, আর খুব বেশি বাগধারা ছিল না, আমরা তাহলে পারবো, খুব বেশি বাগধারা না। 20 পর্যন্ত করছি। হ্যাঁ, হাতে দুর্বা গজানো বাগধার অর্থ হচ্ছে স্তন্য ছাড়া, অলক্ষণে, আলসেমির লক্ষণ, অতিশয় দুর্বল। উত্তরটা হচ্ছে এই যে আলসেমির লক্ষণ। কেন ভাই আলসেমির লক্ষণ? কারণ হচ্ছে লোকটা আলসা, এমন আলসা, কাম তো করে না, ওই হাতের মধ্যে পারলে ঘাস গজায় গেছে, তাও কোনো কাম করে না। এইটা বুঝাইতেই হাতে দুর্বা গজানো, এটা আলসেমি বুঝাচ্ছে। আর আপনার একটু দিকে মনোযোগ দেন, সেটা কি? বাগধারা যখন পড়বেন এরকম করে মিল করে পড়বেন, বুঝে নিয়ে তারপরে বুঝবেন, মানে পড়বেন। এতে কি হবে, অল্প পড়ে আপনি যে ধরনের বাগধারা দেখবেন যে অনেক বাগধারা জীবনে পড়েন না, তাও আপনি পারতেছেন, কারণ আপনার ইনডিউশন ক্ষমতা অনেক বেড়ে গেছে। এখন দেখলাম তো ধারণা করতে পারেন যে কোনগুলো কেমন হওয়া। নেই আকরা বাগধার অর্থ কি? ভাই একটা কথা শুনছেন না, ভিক্ষার চাল কারা আর আকারা। ধরেন ভারতে হাসিনারে যা খাওয়াইতেছে, ও যদি বলে না আমি তোর এটা খামু না, আমার আর ভালো খাওয়াইতে দেবো, যদি ভারত বলে তারে ভিক্ষার চাল দিতেছি, তুই এরা কারা আর আকারা বাসস কেন? কারা মানে হচ্ছে, কারা মানে হচ্ছে বাসা, অর্থাৎ বাসাই কিছু, বাসাই করা মানে বাসাই করা চাল। আর আকারা মানে হচ্ছে আবাছা চাল। তাহলে বাগধার অর্থ হচ্ছে কি? একগুঁয়ে নিরীহ মানুষ, একঘেয়ে একটা কি সহায় সম্বলহীন। তাহলে নেই আকরা, নিরীহ মানুষ, একগুঁয়ে। আরেকটা ভাবে মনে রাখবেন, নেই আকরা মানে ওই যে মনে করেন যে কোনো একটা জিনিস বিকেস বা লাকেস বা কিছু জিনিস এমন আকরা নেই, ধরবো যে সেটাই পারতেছি না, অর্থাৎ একঘেয়ে লোক, যাওরা ঘাটতেরা। ঠিক আছে, যেটা বলছে সেটা করবেই, সেইভাবেই হবেই, এই ধরনের মানুষকে নেই আকরা বলা হচ্ছে। উত্তর দিতেছেন সবাই মনোযোগ দিয়ে। যাক, অনেকে ক্লাস করতেছে খুব দারুণভাবে, খুব মনোযোগ দিয়ে, এই জন্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে বাংলা বাদ্য প্রবাদের কি কিছু হ্যাক্স, যেমন এটা মুখস্থ করার দরকার নাই ভাই। কি করব, অনেকেই পরে বর্ণমালা অনুযায়ী, সাধারণত বইগুলোর মধ্যে কি থাকে বর্ণমালা অনুযায়ী, এই ধরেন ক থেকে বাগধারা, খ থেকে বাগধারা, ভাই এই অনুযায়ী টাইপে ভাগ করে। ভাই আমার কি লাভ? আমার তো পরীক্ষা ক ঘ ধরে আসবে না, আমার পরীক্ষা তো কনফিউশন করে দিয়ে আসবে। সুতরাং আমরা সেই নোটটা সেই কনফিউশন দূর করে তারপরে বানিয়েছি। তা মনোযোগ দিতে হবে। একটা উদাহরণ প্রথম দিয়ে ফেলি, সেটা হচ্ছে কি, ভণ্ড ও কপট
এই ভণ্ডর কাপড় দিয়ে কটা বাগধারা আছে দেখেন। আছে বিড়াল তপস্বী মানে ভণ্ড, বকধার্মী মানব ভণ্ড, ভিজে বেলাল মানেও কি ভণ্ড বা কপট। আপনি একটা তো জানতেন না, সেটা হচ্ছে তুলসী বনের বাঘ, আবার শিক্ষিত যে তারা জানতো। তাহলে তুলসী বনের বাঘ যেটা, এর মানেও কিন্তু ভণ্ড, অর্থাৎ চুপচাপ থাকে, শিকারে আসলে এগুলো খাপ করে ধরে, আসলে এটা ওর শিকারি ধরার ফাঁদ। ঠিক আছে, তাহলে এখানে 4টা জিনিস পেলাম। চলে যাব আমরা পরের শব্দে। এই যে এবার আসবো আরেকটা বাগধারাতে। হ্যাঁ, ওকে, হয়েছে এবার। আচ্ছা দেখেন, অপদার্থ দিয়ে আমাদের কি কি বাগধারা আছে। প্রথমে আছে হচ্ছে গোবর গণেশ, অপদার্থ একটা, গোবর গণেশ দিয়ে কি কি কাজ হবে। তারপরে আছে হচ্ছে এটা কি আপিকার সেম না, এটা বোঝা যায় না। গো অক্ষর গোমাংস, অশিক্ষিত ব্যক্তি। আরে ভাই ক অক্ষরটাও বন্ধু জানে না, এইটা হতে বলতে হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। এরপর ঘটিরাম, অপদার্থ, ঘটিরাম, যে ঘটিরাম মানে অর্থাৎ ওই ঘটি বাটি নিয়ে খেলে, ডুবে না, এরকম কিছু ঘটিরাম বলছে, অপদার্থ। কচুবনের কালাচাঁদ, এই যে কচুবনে কি করে গেল, কালা কাকুর কালা কুকুরে কি করছে। আচ্ছা তা কেউ কমেন্ট করেন না, ঠিক আছে। আচ্ছা ক্লাসে পিডিএফ পাই না, কেন পাবেন না ভাই, আপু আপা কেন পাবেন না। আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দিই আমরা, এখন তার ফ্রি গ্রুপে না, প্রাইভেট গ্রুপ বা ব্যাচ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে এই কমিটিটা ফ্রি ফ্রি এমনি আমরা দিয়ে দিই। এরপর আমরা কাঠের ঢেকি, এটাও কি, এটা অপদার্থ, কারণ আমরা কাঠ দিয়ে কিছুই হয় না, এই ঢেকি দিয়ে কিছুই হয় না, কারণ ঢেকিটা এত শক্ত না, এত মজবুত না, এটা নরম থাকে, যার ফলে সেই ঢেকি দিয়ে কাজ করা অনেক দুঃসাধ্য, এই জন্য নাম হয়েছে কি আমরা কাঠের ঢেকি। সব জানলাম। এবার আরেকটা বাগধারা, এইটাও নিয়ে আমাদের কনফিউশন হয়, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কি বাঘকে, বাঘ মামা। আচ্ছা বাঘ সিংহ দিয়ে কি কি বাগধারা হয়, সেটা হচ্ছে এই যে উভয় সংকট, উভয় দিকে যখন বিপদ। কোন দিকে কেমন বিপদ, লুঙ্গিতে আগুন লাগার মতন বিপদ। কেমন, উভয় সংকট বলতে লুঙ্গিতে আগুন লাগা। কিভাবে, কারণ এটা হইলে না খোলা যায় না রাখা যায়, রাখলে নিজে শেষ, খুললে ইজ্জত শেষ। এই তো উভয় সংকট। যেমন শাখের করাত, শাখের করাত হয়েছে এই পাশ দেওয়া ধার এই পাশ দেওয়া ধার, ওই যে হিন্দুরা বাজায় যে, তো এই করাতটা কি, বাস জায়গায় জায়গায় ভাস, সব জায়গায় যে ভাস। তারপর হচ্ছে আকাশ ভেঙে পড়ে, এটা তো হঠাৎ বিপদ। ত্রিশঙ্কু অবস্থা, এটা উভয় সংকট। অথই জল ভীষণ বিপদ, এটাও কি উভয় সংকট। এগুলো জোড়া জোড়া আকারে আসে, তো আমরা একটু জোড়া জোড়া আকারে কি রাখবো, খেয়াল রাখবো এবং সেইভাবে পড়বো। আসে এবার সৌভাগ্য নিয়ে কি কি বাগধারা আসছে। সৌভাগ্য নিয়ে কিন্তু অনেকগুলো বাগধারা আছে, দেখতে পাচ্ছেন। একাদশে বৃহস্পতি, বাই তোমার তো লটারি লাগবেই, তোমার তো লটারি লেগে গেছে, তোমার তো আজকে একাদশে বৃহস্পতি, মানে এক ছুটির মধ্যে আরেক ছুটি। আজ হচ্ছে এই তো এই বুধবার বা বৃহস্পতিবার, আর আজকে আবার দিছে কি, মানে একদিকে ছুটি আর একদিকে দিছে বিয়া, এই তো একাদশ বৃহস্পতি, অর্থাৎ সৌভাগ্য। তারপরে চাঁদের হাট, এখানে দেখেন মনে রাখবেন, এখানে চাঁদের হাট বলছে কিন্তু, এই কিন্তু নদের হাট বলে নাই। যখন নদের হাট বলতো তখন কিন্তু অর্থটা কিন্তু আরেকটা হইতো, ঠিক আছে। শব্দ হচ্ছে চাঁদের হাট, আনন্দের প্রাচুর্য, প্রিয়জনের সমাগম, এগুলো হচ্ছে কি আনন্দের বিষয়। তারপরে পোয়া 12, দেখেন একটা জিনিস। আচ্ছা আপনি দ্রুত একটু কমেন্ট করেন।
ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে আচ্ছা আমরা আবার একটু চাঙ্গা হয়ে আসলাম, আবার এখন আরো দুর্দান্ত একটা ক্লাস হবে। তারপর আসি আট কপালে ইঁদুর কপালে, এই দেখেন এদিকে এদিকে এগুলো সব সব এগুলো সব কি, এগুলো হচ্ছে ভালো ভাগ্যের সংজ্ঞা, আর এখানে সব হচ্ছে দুর্ভাগ্য ভাই, খারাপ ভাগ্য। যেমন আট কপালে, ইঁদুর কপালে, রাবণের চিতা, ভরাডুবি, এইগুলো। তাহলে মাথায় ঢুকতেছে? এই স্লাইডগুলো পেয়ে যাবেন ভাই, কোনো সমস্যা নাই। এই স্লাইডগুলো আমাদের যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা সবাই ওই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়, পেয়ে যাবেন। তারপর আসেন মূল কনসেপ্ট, বা এখন কি দিয়ে দিব, আমি পাঠিয়ে দিচ্ছি, হয়তো এখন না হোক, হয়তো ক্লাস শেষ করা হয়তো পেয়ে যাবেন। আমি এখন আপনাদের কাছে ক্লাসের মাঝখানেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসেন এখানে আবারটা দেখি। সেটা কি দেখব? সুসময়ের বন্ধুদের কি অবস্থা। সুসময়ের বন্ধু দিয়ে আছে দুধের মাছি, বসন্তের কোকিল, শরতের শিশির, সুখের পায়রা। আচ্ছা এগুলো কেন সুসময়ের বন্ধু বুঝায়? এইটাকে একটু ফলো করেন, এইটাকে একটু মাথার মধ্যে আনেন, মাথার মধ্যে কাজ করান। দুধের মাছি কেন বলতেছে? ভাই যে লোকটা দুধ থাকলে থাকে আর না থাকলে থাকে না, না থাকলে মাছি উড়ে যায়, দুধের মাছি বলে। আপনার ওই সেই বন্ধু, টিট দিলে, খাওয়াইলে, উপকার করলে, নোট দিলে আসে, কিন্তু ও দিবে না। তারপরে আসে হচ্ছে বসন্তের কোকিল, সারা বছর 12 বছর খবর নাই, কোকিল মাসে ওর দেখা। শরতের শিশির, এই যেরকম যে যেই রোদ উঠে শিশির কিন্তু উধাও হয়ে যায়। সুখের পায়ের। এবার আসি বিরল বর্ষম বস্তুর মধ্যে আছে কি? ডুমুরের ফুল, দেখা যায় না। বাঘের চোখ, কেউ আনতে পারবে না। কাঁঠালের আমসত্ব, অসম্ভব। ব্যাঙের সর্দি কাশি, কোনোদিনও হয় না। আকাশ কুসুম, অসম্ভব। তার মানে এগুলো সবগুলো অর্থ হচ্ছে অসম্ভব। ইয়েস, করা হচ্ছে, করতেছি আমরা। হ্যাঁ, পিডিএফ দিয়ে পড়াতে হয় না স্যার, আপনার ক্লাসগুলো খুব সুন্দর বুঝতে পারি। মাশাআল্লাহ, তাসকিয়া আহমেদ, অনেক ধন্যবাদ। নাসর বান্দা কি দেখেন, কচ্ছপের কামড়। কচ্ছপের কামড় কেন নাসর বান্দা বলছে? তো ভাই আমি হচ্ছে সেই কচ্ছপের কামড়, যখন ধরছি সফল হয়েই ছাড়বো। আসলে ভাই জীবনে পড়ালেখাটাকে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরে রাখেন, সফল হয়ে তারপরে ছাড়বেন। আসলে দেখেন আমরা তো মোটিভেশন দিয়েই বলি, চেষ্টা করি, কিন্তু একটু ভাবেন মোটিভেশনের কিছু নাই। একটু ভাবেন ভাই আপনি সফল না হয়ে যাবেনটা কই, কি করার আপনার আছে? আপনি যদি বলেন কাকে অনেক তো দেখলাম আর তো পারতেছি না, যা হাল ছেড়ে দেই, ভাই এরপর আপনি কি করবেন? কি করার আপনার আছে? কি করা আপনার পক্ষে সম্ভব, তাই না? তো সুতরাং চেষ্টাটা চালিয়ে যেতে হবে, কচ্ছপের মতন কামড় দিয়ে ধরেন, ছাড়মু না। এরপরে চীনে যোগ, এগুলো অর্থ কি? নাসর বান্দা। বাগধারা করেন, একটা বাক্য রচনা করেন যে ও আমার পিছনে টাকা নেওয়ার জন্য চীনের জোকের মতন লেগে আছে। তো যেটা শুরুতে একবার বলছিলাম, আবার একটু মনে করে দিই, বাগধারার জন্য 4টা কাজ করবেন। শব্দের অর্থ, 2 হচ্ছে বাগার্থ মানে বাগের দ্বারার অর্থ, 3 হচ্ছে ব্যাখ্যা, কেন এটাকে এটা বলা হইলো। ওই যে পড়াইছিলাম মগের মুল্লুক। আচ্ছা মগের মুল্লুক কি পুরো ব্যাখ্যা করছিলাম? একটু তারা আবার পুরো ব্যাখ্যা করে দিই। মগের মুল্লুক, এক সময় ওই মগরা
আমাদের যেখানে সেখানে এসে কি করতো, ওরা দখল করে ফেলাইতো। এই দখল থেকে আসছে। কিরে তুই কিরা মগের মূল্য পাইছস, মানে এটা কি মগ নাকি, মগদের রাজত্ব, যেখানে আসবি সেখান থেকে ধরে নিয়ে যাবি বা নিয়ে পড়বি, এটাতে মগের মূল্য কাটছে। আচ্ছা এবার দেখি বনাম কোনটা দ্বারা কি বুঝাচ্ছে। যেমন আপনি দহরম মহরম অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আর এদিকে উল্টা কহিনুকুল। আচ্ছা আমি মনে এক জায়গায় কোন জায়গায় দহরম মহরম সূচতা বলছিলাম না, যদি বলে থাকি তাহলে অত্যন্ত ভুল বলছিলাম, হ্যাঁ দুঃখিত। এবার আসি অহিনকুল। ওহি মানে হচ্ছে সাপ। আচ্ছা ওহি মানে সাপ, এরকম কোন বাক্য দেখছেন কেউ কারো মনে পড়ে? বলেন তো দেখি। ওহি মানে যে সাপ। স্যার ক্লাসগুলো ভালোই লাগে মাশাআল্লাহ, সঞ্জয় অর্জুন। আরে ভাই মজা করি হইতেছে, আমার নিজের ঘুম ভাঙানোর লেগে, আমার তো ঘুমাইসা পড়ে। ঠিক আছে ওকে, তারপরে আসি কি, আচ্ছা এরপর আসি সাপে নেউলে। নেউলো কি? নেউলো ভাই বেজি, আপনারা দেখছেন বা চেনেন, গ্রাম বাংলা যারা আছে, গ্রামের যারা আছে তারা তো জানেন। এরপর আসি মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগে অর্থ কি চমৎকার বা উপযুক্ত মিলন। এরপরে অর্থ কি উলোবনে মুক্ত ছড়ানো, ঠিক উল্টা, অর্থাৎ এদিকে যে মিল আর এদিকে হচ্ছে অমিল। উলুবন, যেই বনে উল্লু থাকে, উল্লু বা পুল্লুকে পাঠ্যে বা বান্দর থাকে, এই বনে আপনি মুক্তা ছড়াইছেন, ও কি চিনে? বান্দর কি মুক্তা চিনে? আপনি মুক্তার ভ্যালু দিবে? দিবে না। তাহলে এই ক্লাসটার কি ভ্যালু? এটা হচ্ছে উলুরা চিনবে না, বুঝবে না। তো হচ্ছে উলু, সুতরাং একটু জানুন বুঝুন। ঠিক আছে, আমরা আর এখানে আলোচনা করলাম না, আলোচনা বাড়াইলাম না, একই কথা। এই ঠিকই এইগুলো ঘুরে ফিরে একভাবে পারা যায়। এটা এটা কি, এটা এটা দেখলাম। জাস্ট স্লাইডটা নিয়ে নিন, আমরা এখন বানানে চলে যাবো, বুঝছেন? 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, আমরা বাগধারা শেষ করে এখন বানানে চলে যাব। বানানো আমাদের খুব সুন্দর করে পড়তে হবে। দেন ও আচ্ছা এইটাকে একটা পারলে নোট কবে পাবেন না পাবেন আল্লাহ ভালো জানে, আপনার এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। কেন বলো, সরে পাশে দাঁড়াইছি, নিয়ে রাখতে পারেন। কারণ হচ্ছে কি জানেন, এই যে 5টা বাগধারা, এই 5টা বাগধারা বিগত মানে 100+ পোস্ট বিশ্লেষণ করে দেখা যায় যে ঘুরে ফিরে এই 5টা বাগধারা আসছেই। তাই 5টা বাগধারা ভালো করে বুঝিয়ে দেয়। ডুমুরের ফুল, এটা কি? বিরল বস্তু। ঢাকের কাঠি, এটা কি? তোষামুদে বা মো সাহেব। তোষামুদে আর বা কিংবা মো সাহেব। তোষামুদে কি জিনিস? পাম দেওয়া। এরপর ভূষণ্ডির কাক, ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘজীবী, অনেক দিন বাঁচে। কেন বলছিল? এটা একটা পৌরাণিক কাহিনী। ওই কাকে জানি কেউ অভিশাপ দিছিল, তুই বাঁচ, আমি বাঁচতে চাই, অনেকদিন বাঁচতে চাই। কাহা বাঁচতে চাস? আচ্ছা বাঁচতে যা, তার বাচ্চা রাখলাম। কিসের মতন? কাউয়ার মতন। পরে বলেছিস সে আমি তো বাঁচতে চাইছিলাম, কিন্তু এরকম না। আমরা যেরকম মনে করেন খোদার কাছে চাই, পার্সেল করে চাই, জাল্লা আমার কি করো, 2 লক্ষ টাকা দাও, আর দরকার হলে আমি 1 লক্ষ তোমার রাস্তায় দান করব। যদি তোমার সন্দেহ হয় আমি দান করব না, তাহলে তোমার 1 লক্ষ তুমি রাইখা আমার 1 লক্ষ দাও। ঠিক আছে, আমরা অনেকভাবে দোয়া করি ভাই, খোদার কাছে অভাব নাই, আপনি সব চেয়ে দান করেন, একদম সব ইয়া করা মানে রেখে ঢেকে চাওয়ার দরকার নেই, সব চাইবেন, জাল্লা আমার সব চাই। ঠিক আছে, তো এরকম যা একটা অন্য বিষয়, যে এইখানে এটা কাহিনী যে চাইছিল দীর্ঘজীবী হইতে, কিন্তু ওরা দীর্ঘজীবী করে রাখছে, কিন্তু কাউয়া বানায়া, ওবায়দুল কাদের বানায়া। ঠিক আছে, উলুবনে মুক্ত ছড়ানো, অযোগ্য বাঁধতে দান, অযোগ্য মানুষকে ভালো কিছু দেওয়া। শিবরাত্রির সলতে, এটা মানে কি? শিবরাত্রির সলতে মানে হচ্ছে একমাত্র সন্তান। ব্যাখ্যা বলবো কেন শিবরাত্রির সলতে একমাত্র সন্তান বলে। ভাই শিবের যে রাত্রি আছে, সেই রাত্রে আলো জ্বলে না, ওই একটা কুপির মতন ওই একটুখানি ঘি দিয়ে কিংবা ওই একটু কেরোসিন দিয়ে একটু করে আগুন জ্বলে, ওই আগুনটা ওই আলো দিয়ে সবাইকে চলতে হয়। তাহলে শিবরাত্রির সলতে, সলতে মানে হচ্ছে কুপির মধ্যে যে সুতারা থাকে, সেই সুতারাকে সলতে বলতো। তার থেকেই আসছে ভাই একমাত্র সন্তান, ভাই ও ছাড়া আমার আর কেউ নাই। এটাকে আরেকটা বলতে পারেন যে কি, অন্ধের যষ্টিও বলতে পারেন, যে একমাত্র অবলম্বন। যাই হোক, ক্লাস ভালো লাগলে শেয়ার করে দিয়েন, সংগ্রহ করে রাখেন, আগে পরে লাগলে তখনও দেখেন। তো এত কিছু কেমনে জানতাম? যাক মাশাআল্লাহ, অনেক কিছু জানতেছেন না? হ্যাঁ, আমরা খুব জানার চেষ্টা করব। হ্যাঁ, ভিন্ন ভিন্ন অনেক কিছু আমরা দেখবো, শিখবো, জানবো। এই যে এবার আসেন, আবার দেখেন সেইগুলো আসছে, আবার আমি একটু মনে করাই দিই, দেখেন কি কি জানছেন, কি কি জানেন না। খয়ের খা মনে আছে বলছিলাম, খয়রুন আসসালাতু খয়রুম মিনান নাউম, খয়রুন কল্যাণ কামনা করা। ধর্মের সার, ধর্মের সারের সাথে এই অর্থ কি বলেন? ধর্মের সারের অর্থ কি? ধর্মের সার হচ্ছে স্বেচ্ছাচারী। কেন স্বেচ্ছাচারী বলেন? কেন স্বেচ্ছাচারী? কারণ ভাই ধর্মের সারে কেউ ধরতে পারে না। ধর্মের সারে গলায় ঘন্টা বাঁধা থাকে, আর বলা থাকে ওরে কিন্তু কেউ খায়। মানুষ ওই মানতকে ছাইড়া দেয় যে এই গরুটা আমরা খামু না, ধরবো না, যা তো ধর্মের সার মানে ধর্মের গুরু বানায় দিলাম।
তুই যেখানে চুলাফিরা খাবি, এরকম একটা জিনিস ধর্মের সাথে ওরা স্বেচ্ছাচারী হয়ে যায়, যেহেতু ওদের কোনো লাঙল করা লাগে না, কৃষিকাজ করা লাগে না, তো ওরা স্বেচ্ছাচারী হয়ে যায়। লেফাফা দুরুস্ত, এটাও বলছি। লেফাফা শব্দের অর্থ কি? ফার্সি শব্দ অর্থ কি? পোশাক। আমরা একটু দ্রুত করার চেষ্টা করতেছি, আশা করি কথা যদি কারো বুঝতে কষ্ট হয় আমরা একটু কমেন্ট করে জানাবেন। আমি কথা খুব দ্রুত করতে, আপনারা এমনিই কিন্তু কি করেন, 2 স্পিড বাড়ায় দিয়ে ক্লাস দেখেন। আমি চেষ্টা করতেছি যত দ্রুত বেশি বেশি বলে যত বেশি তথ্য আপনাদেরকে দিয়ে দেওয়া যায়। দুরুস্ত মানে হচ্ছে ঠিক আছে, লেফাফা দুরুস্ত মানে হচ্ছে পোশাক ঠিক আছে, অর্থাৎ মানে হচ্ছে বাইরে ফিটফাট উপরে সদরঘাট, না সরি বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, তাই না? ওই সেই সদরঘাটের প্রাচীন ভার্সন বা পুরাতন ভার্সন হচ্ছে কি লেফাফা দুরুস্ত। আর পটল তোলা মানে কি? পটল তোলা মানে হচ্ছে মইরা যাওয়া, ঠিক আছে? মারা যাওয়া না, মইরা যাওয়া। কারণ মইরা যাওয়া আর মারা যাওয়ার মধ্যে পার্থক্য আছে। মারা যাওয়া মোটামুটি সম্মান হয়, আর মইরা যাওয়া মানে তুই মইরা যা, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আছে। এই যে অকর্মণ্য বা হচ্ছে স্বেচ্ছাচারী, ঠাটে বাজায় রাখা, মারা যাওয়া। ঠিক আছে, এটাই বলবো ভাই। বাগধারা কি করবেন না, এত মুখস্থ করার দরকার নাই। বাগধারাটা এইভাবে ধারণ করবেন, মানবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ভাই, আমি আসলে যখন পড়াশোনা করছি, আমার পড়াশোনা করার কিন্তু কি নাম্বার পাবো, কই রেজাল্ট পাবো, কি করব, এগুলো ভেবে পড়তাম না। আমার পড়াশোনার উদ্দেশ্যটা ছিল হচ্ছে কোনো একটা সামনে কিছু একটা মজাদার উদ্দেশ্য সামনে রাখতাম, যার ফলে পড়াটা হয়ে যেত, পাশাপাশি আমার উদ্দেশ্য হাসিল হইতো। যেমন একদম ছোট বয়সে পড়াশোনা করতাম হচ্ছে ঝগড়ে তর্কে জিতার জন্য, ভালো তর্ক করতে পারতাম। তো যাতে তর্ক করলে পরে যাতে আমি এই তথ্যটা দিয়া ওরা কি করবো, বুঝামো আমি অনেক বেশি জানি, তুই তো জানোস না, তুই জায়গায় হেরা গেছিস, এরকম। তো এই যে মনে করেন করতাম। এরপরে যখন মনে করেন যে ভার্সিটিতে সাবজেক্ট যখন নিয়ে পড়ি, তখন আমি চিন্তা করি ভবিষ্যতে আমার কোনো মক্কেল, আমার কোনো ক্লায়েন্ট আমার থেকে কোনো টাইনি পরামর্শ চাইতে আসছে, তখন যে তোকে দিতে পারি, ওকে যেন বুঝাতে পারি, আমি যদি ওর সলিউশনটা দিতে পারি, এভাবে করে পড়ছি। তো দেখা যাচ্ছে সেমিস্টারের পড়াটা হয়ে গেছে, কাজটাও হয়ে গেছে। ভাই আপনি যখন পড়বেন বাগধারাটা এমনভাবে পড়েন যে বাগধারাটা এমনভাবে পড়বো, আমি কি করব, এটা আমার অন্যদেরকে কাজে লাগাইবো, অন্যদেরকে শিখাবো। তারপরে হচ্ছে আমি আমার বাস্তব জীবনে এরকম টুকটাক বাগধারা বলবো, বইলা কি করব, আমি আমার কথার যে ভারী, আমি যে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি সেটা বুঝিয়ে দিব। এটা যদি হয় আপনার পড়াও হবে, পারাও হবে। আসেন, বানান নীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ, হাতি নাকি হাতি, এটারও প্র্যাকটিস করে থাকেন। লাস্টে ভিজুয়াল একটা সুন্দর মাস্টার ক্লাস আছে, ঠিক আছে? তারপরে বলি বানানি, দেখেন হাতি, নারী, জাতি, দাদি। হ্যাঁ দেখেন, নারী জাতি, দাদি। হ্যাঁ ঠিকই, দাদিরা মূলত নারী জাত থেকে আসবে, তাই না? ঠিক আছে, ওটা অন্য বিষয়। কিন্তু এটা হাতির সাথে মিলাইছে কে? নারীদের সাথে হাতিরে কেন মিলাইলো? এটা অন্যায় হয়েছে, এরকম একটা প্রশ্ন তারা তো বুঝাইছে। এটা দেখছেন, এটা নারীদের প্রতি কি করছে আপনারা খেয়াল করেন না? প্রশ্নের মধ্যে আপনাদেরকে এরকম মোটা বলা হয়েছে। যাক, আন্দোলন এখন আগে জানান নাই, এখন আর জানায় লাভ নাই, আমরা পড়ার দিকে আগাই। বানান নীতি অনুযায়ী কোন বানানটা শুদ্ধ, হাতি নাকি হাতি, নারী নাকি নারী? এখানে একটা টাইপিং মনে মিস হয়েছে, এখানে নারী মনে হয় এটা ছিল। কোন দুটি বানানই শুদ্ধ? আচ্ছা, এবার আপনি একটু বলে রাখি যে দাদি দাদি এটাও শুদ্ধ, জাতি জাতি এইখানের মধ্যে এটা অশুদ্ধ, এটা শুদ্ধ। তারপর হচ্ছে নারী নারীর মধ্যে দুইটাই শুদ্ধ, তবে অর্থ ভিন্ন। আমি অর্থ দেখাচ্ছি, অর্থ ভিন্ন, দুইটাই শুদ্ধ। মানে রসিকার দিলেও শুদ্ধ। হাতি হাতি এই দুইটাও শুদ্ধ, রসিকাও দেওয়া যায়, দীর্ঘিকারও দেওয়া যায়। এখন তাইলে এই প্রশ্নটা কি, প্রশ্নটা কেন পড়বো? এটা জাস্ট দেখানোর জন্য ভাই। এটা 13তম বিসিএস আজ থেকে বহুত বছর আগের, তখন বানানের রীতি একরকম ছিল, তখন প্রশ্ন আরো বেশি ভুল হইতো, কনফিউশনাল প্রশ্ন বেশি দিত। তার মানে সেই প্রেক্ষাপটে এটা না। তো তারপরে আমি এই প্রশ্নটা কেন রাখলাম, কেন আলোচনা করলাম, বুঝার জন্য। আপনারা খালি হা ভাতের মতন হা বাইত্যা খালি জব সলিউশন পড়েন না, হা বাইত্যা খালি মানে বিগত কোয়েশ্চেন সলভ করেন না। বিগত কোয়েশ্চেন সলভ করার সময় একটু ভাইবেন, বুঝেন। বিশেষ করে জিকের বিগত কোয়েশ্চেন সলভ করা তো একটা মারাত্মক ক্ষতি। যেগুলো লাগবে না, যেগুলো আর পড়বে না, টপিক চেঞ্জ হয়ে গেছে, তাও প্রশ্ন রয়ে গেছে, ঠিক আছে? ওটা হলো বুঝে বুঝে পড়া। স্যার অ্যান্সার গুলো আগেই দেখে নেই, দিবেন না কাইন্ডলি। ও আপনার তাহলে প্র্যাকটিস হয় না, তাই না? ঠিক বলছেন। আসলে এটা আমরা একটু চেষ্টা করি, আপনারা যে কথা বলছেন সে অনুযায়ী একটু চেষ্টা করে দেখবো। এই জন্য একটু ক্ষমা চাচ্ছি, একটু দেখি আমাদের সময় আছে কিনা উত্তর আগে না দেখে।
আছে, বুঝছেন, সম্ভব আছে, উত্তর না দেখে বলতে পারবেন, কিন্তু এই যে এরকম সর্বনাশ হয়ে গেছে, ভাইঙ্গা চুইরা আওলা ঝাউলা হয়ে গেছে। ঠিক আছে, দেখছেন কেমন ক আসছে, খ আসছে, কোথায় আসছে। তো এই জন্য স্লাইড নিয়ে আসলে পড়ানো যাচ্ছে না, এই জন্য মূলত আমাদের পিডিএফ নিয়ে পড়াইতে হচ্ছে। ঠিক আছে, তো ইনশাল্লাহ সামনে থেকে আবার একটা বিষয় হয়, আপনারা যখন প্রশ্ন স্লাইডটা পান তখন বলেন সঠিক উত্তর কই, এই জন্য আসলে হয় না। দেখা যাক শুদ্ধমান কোনটা, বীজ কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ। এই ক্ষেত্রে আমি দেখেন প্রত্যেকটা টপিক পড়ানোর সময় এরকম একটা টপিক বলবো যে দ্বারা আপনার ওইগুলো সবগুলো পড়া হয়ে যায়। আপনি বলেন কয়টা শব্দ আছে জানেন, সেটা হচ্ছে করণ, ঠিক আছে, ভবন, এমন কিছু শব্দ আছে যেটা থাকলে একটা দীর্ঘিকার চলে আসে। উদাহরণ দিব, উদাহরণ যেমন এরকম বাষ্পীয়করণ, ঠিক আছে, তারপর হচ্ছে দলীয়করণ, বিকেন্দ্রীকরণ, কি বিকেন্দ্রীকরণ, সুতরাং দীর্ঘিকার হবে, তাহলে উত্তর এ বি হবে না। তারপরে আর তো সপ্তাহে কি বিকেন্দ্রীকরণ, 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 ও এটা দন্তান্ন, এটা হবে না। তার মানে উত্তর এই দুইটাই প্রায় টাইপিং কোনটা মিস হয়েছে, কোনটা মিস করা উচিত হয়নি। যাক, তাহলে যদি দুইটা একই রকম, উত্তর খ হবে। কে উত্তর দিচ্ছেন এটা, বিকেন্দ্রীকরণ। আচ্ছা, এটাও করতে পারেন, নিজের একটু বানানোর প্র্যাকটিসটা হয়ে গেল, আমরা ভুল শুদ্ধ দেখে নিতে পারলাম, বুঝে নিতে পারলাম। চলে যাব পরের টপিক, পরের প্রশ্নে। এটাও কিন্তু বানানটা আবারও বলতেছি, এই বানানটা শেষ করেও কিন্তু ওই যে সুন্দর সেই যে ভিজুয়াল একটা মাস্টার স্টক, বানান একটা দিয়ে দুইটা তিনটা পারার কৌশল, বানান কিভাবে পারা যায়, এইগুলো সেখানে পাবেন। বানান আসলে কেন ভুল হয়, দেন শুদ্ধ বানান কোনটা, প্রতিযোগিতা, 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 প্রতিযোগিতা। আচ্ছা, এইখানে আমি একটা সবসময় এই প্রশ্ন অনেকবার পড়িয়েছি, এই টাইপের প্রশ্ন অনেকগুলো আসে, এইখানে একটা একের মধ্যে অনেকগুলো জিনিস আমরা পড়িয়ে দিই, চলেন। যেমন একটা শব্দ হচ্ছে মন্ত্রী, বানান কি ভুল, না, বানান ঠিকই আছে, দীর্ঘিকার। একটা শব্দ হচ্ছে স্বামী, এটার মধ্যে দীর্ঘিকার হবে। একটা শব্দ মনে করেন যে হচ্ছে প্রতিযোগিতা, তো আচ্ছা প্রতিযোগিতা তো আছেই, অন্য একটা শব্দ বলি, যেমন বললাম সহযোগিতা, ঠিক আছে, বা মনে কালী, শুনছেন না, মা কালী বা মা কালীদাস, এরকম কালী। তারপরে আর কি হতে পারে, মন্ত্রী, স্বামী, কালী, এরপরে হচ্ছে আচ্ছা প্রতিযোগী, সহযোগী, লিখলাম সহযোগী। আচ্ছা, একটা লিখলাম প্রাণী। দেখেন এই প্রত্যেকটা শব্দ দীর্ঘিকার হবে এবং এখানে দীর্ঘিকার হওয়াটাই সঠিক। কিন্তু ঘটনাটা কি, এই পরে যে রসিকার হয়ে গেল, দেখেন এখানে সঠিক উত্তর কিন্তু এই যে এইটা। কেন এটা হবে, এখানে না দীর্ঘিকার, প্রতিযোগীর মধ্যে না দীর্ঘিকার হয়, রসিকারটা কেন হয়ে গেল? এই নিয়মটাই হচ্ছে ভাই, যখন এইরকম কোনো দীর্ঘিকারের পরে, এই দীর্ঘিকার টাইপের শব্দগুলোর পরে কিছু একটা যখন যুক্ত হবে, তখন এই যে দীর্ঘিকারগুলো আছে, এই দীর্ঘিকারগুলো রসিকার হয়ে যায়। এইটাকে আমি আবার একটু বুঝাবো, এটা আমি কতবার বুঝাইছি, তারপরও স্টুডেন্টরা ভুলে যায়, আবারও বুঝাবো। দেখ আমি এমনি আসি, আমি দীর্ঘিকার এদিকে তাকায় আসি না, দীর্ঘিকারও মনে করেন শব্দের দিকে তাকায় থাকবে। এখন আমি মনে করেন কখন পিছন দিকে ফিরবো, কখন, যখন আমার পিছন থেকে আমার মতন কেউ আমাকে ডাকবে, আমার পিছন থেকে কোনো শব্দ আমাকে ডাক দিবে, তখন আমি ঘুরে যাব না। ঠিক এই জন্যই মন্ত্রীর পিছে যখন সভা বা মন্ত্রী গৃহ বা মন্ত্রী পরিষদ বা মন্ত্রী সভা বা মন্ত্রীবর্গ বলে ডাক দিতে হবে, তখন হয়ে যাবে রসিকার। যখন স্বামীর পরে গৃহ থাকবে, ঠিক আছে, যখন স্বামীর পরে কি থাকবে, এই যে স্বামী, এই যে গৃহ, এই যে গৃহ আসছে, রসিকার হয়ে গেছে। এরপর দেখেন কালী, কালীর মধ্যে কি থাকবে, দীর্ঘিকার, কিন্তু যখন বলবেন কালিদাস, তখন হয়ে গেছে রসিকার। আপনি প্রতিযোগী সহযোগী ঠিক আছে, কিন্তু যখন সহযোগিতা বলবেন, সহযোগিতা, এই যে হয়ে গেছে রসিকার। তারপর প্রাণীবিদ্যা, ঠিক আছে, প্রাণী বিজ্ঞান, যা কিছুই বলেন না কেন, সব পিছনে কোনো শব্দ লাগাইলেই হয়ে যাবে হচ্ছে রসিকার। মনে থাকবে, বুঝে আসছে, পেরেছেন, এক্সেলেন্ট ক্লাস, ওকে। কৌশলটা মনে থাকবে, আচ্ছা কৌশলটা মনে রাখেন। হ্যাঁ, আর একটু ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দিন, ঠিক আছে, শেয়ার করে সংরক্ষণ করে রাখেন, পরে আগে পরে ক্লাসটা কাজে লাগবে। আর আমাদের
ইয়ার ক্লাস কি বলবো, মায়াবী রাজকন্যা, অসাধারণ ক্লাস। আচ্ছা ধন্যবাদ। আর আমাদের যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো আছে একটু কইরেন, নিয়মিত কইরেন, তাহলে হচ্ছে সবগুলো টপিক এরকম ইম্প্রোভাইজ ভাবে মানে নিয়মিত আপনার ইমপ্রুভ হবে। আসি পরের টপিকে। শুদ্ধ বানান কোনটা আছে, বিকেন্দ্রীকরণ এটা পড়ছি হইছে। আর হচ্ছে এটা পারবেন না, এটা সহজ তো, এটা পারা যাবে বোধহয়, দেখেন এটা পারবেন। এটা হচ্ছে নিরীক্ষণ। নিরীক্ষণটা কি হবে এটা একটু বুঝাই দিই। আমি ধরে নিরীক্ষণ কি আমি এটা জানি না, এরকম কিছু শব্দ আছে আপনি যখন ভেঙে পড়বেন তখন থেকে এমনিতে মনে থাকে। যেমন এটা শব্দ হচ্ছে এরকম, একটা উদাহরণ দিয়েই পড়াই, সেটা হচ্ছে বিভীষিকা। এটা কোত্থেকে আসছে, তার শব্দটা ছিল বি প্লাস ভীষণ, এই যে দিকের তো, এই জন্য কিন্তু শব্দটা হবে বি ভি শিকা। তারপর ধরেন একটা শব্দ, যেমন এটা কি হতে পারে, এটা হতে পারে অর্ধাঙ্গী। এখন অর্ধাঙ্গীর মধ্যে লাস্টে রসিকার হবে না দীর্ঘিকার হবে, এইটা আমি কিভাবে বুঝবো? ঠিক আছে, বা অর্ধাঙ্গী না, আমি একটা অন্য শব্দ বলি, অন্য হচ্ছে অনাথিনী। ঠিক আছে, কি বললাম, অনাথিনী। এখন এইখানে আমাদের অনেকে প্যাচ লাগে, থির মধ্যে কি রসিকার দিব, নির মধ্যে কি দীর্ঘিকার দিব, রসিকার না দীর্ঘিকার রসিকার, কনফিউশন। দেখেন আমার কনফিউশন হলো না কেন, কারণ আমি জানি এখানে একটা উজ্জ আছে ইনি উজ্জ, এই ইনি নয়ের মধ্যে দীর্ঘিকার, যেহেতু নয়ের মধ্যে দীর্ঘিকার এই জন্য অনাথিনীর মধ্যে দীর্ঘিকার হয়েছে, এটা যেহেতু রসিকার এই জন্য থয়ের মধ্যে রসিকার হয়েছে। ঠিক এরকম একটা ফর্মুলা ব্যবহার করে ইক্ষণে দিয়ে। শব্দটা ছিল নি, কি ছিল শব্দটা, নি প্লাস হচ্ছে ইক্ষণ, আর যে ইক্ষণ বা এই ইক্ষণটা দীর্ঘিকার দিয়ে, ইক্ষণ মানে কি জানেন, ইক্ষণ মানে হচ্ছে দেখা। এই যে শব্দার্থ বলে দিলাম ভাই, শব্দার্থ দিকে আপনি মনোযোগ দিবেন, শব্দার্থকে আয়াত টানতে চাইবেন, তাহলে হচ্ছে আপনি বাংলার প্রভু হয়ে যেতে পারবেন। বাংলা আপনার কন্ট্রোলে আসবে যদি অর্থ জানেন, অর্থই আপনার বাংলার সমাধান করে দিবে। অনেক শব্দে অনেক লেখা, অনেক বাক্য, অনেক কনফিউশন, অনেক সন্ধি, অনেক কি বলবো বাগধারা, তারপর হচ্ছে সমাস পানি পানি হয়ে যাবে যদি অর্থ জানতে পারেন। দেখেন ইক্ষণ মানে আপনারা সবাই ইক্ষণ পড়তেছেন, কেউ কি কখনো কোনো দিন মনে চাইছে আচ্ছা শব্দটা যে পাইলাম ইক্ষণ একটু ডিকশনারিতে জিগাই? আপনারা তো নারী হইলে জিজ্ঞেস কিন্তু মন চায় না, ডিকশনারি লাস্টে নারী আছে কেন ওরে জিগামু না, ওই নারী আর কি জানে, অথচ ও কিন্তু সবকিছু জানে। ঠিক আছে, নারীরা সবকিছু জানে। তাইলে নিরীক্ষা ডিকশনারি তো কেউ কি খোঁজ দিছেন একটু? কেউ কিন্তু ডিকশনারিতে খোঁজ দেন নাই যে এইটা অর্থটা কি। তো সেটাই বলতেছিলাম যে নিরীক্ষণ অর্থ দেখা, তার মানে উত্তর কোনটা হবে বুঝতে পারছেন, যেখানে নয় রসিকার দীর্ঘ আছে এই যে এটা হতে পারে, এইটা দুইটাতে একই। ওফ কি দিছে, এই দুটা হবে নারীক্ষণ। ভাই নারীক্ষণ তো সর্বনাশ, নিরীক্ষণ হবে। আর চারটা প্রশ্ন, নিরীক্ষণের এখানে র আসলো কই থেকে, ছিল না নি প্লাস ইক্ষণ, বা এই বিসর্গটাই র হয়ে গেছে। এরকম প্রচুর বিসর্গ র হয়ে যায়। আমরা বলি না, আমরা নির্জনে যাই। ঠিক আছে, অনেকে বলে নির্জন মানে যেখানে কেউ নাই, কথাটা ভুল। নির্জন মানে যেখানে দুইজন আছে। ঠিক আছে, মানে যেখানে কেউ নাই খালি দুইজন আছে সেটা নির্জন বলে। আচ্ছা যাই হোক, চলে যাই পরের শব্দে। বিকেন্দ্রীকরণ এটা করছি, জানা করবো না, নিরীক্ষণ এটা করলাম। এরপরে আসি পরের টপিকে, ক্ষীণজীবী, স্ক্ষীণজীবী, ক্ষীণজীবী। জীবীর কথাটা সহজ, এটা খুব পারাটা কঠিন না। আচ্ছা পারাটা কঠিন না বললেও এখানেও আমি আচ্ছা যেখানে যে আলোচনাটা আসবে, যে এমসিকিউটা আসবে, সেইটার যত মা বাপ আছে আমি আপনাদেরকে সব বের করে দিব। হ্যাঁ, যেমন জীবী নিয়ে আলোচনা করতেছি, তাহলে জীবীর সবকিছু আলোচনা করব। ভাই জীবী সবসময় দুইটা দীর্ঘিকার হবে, যখন দুইটা দীর্ঘিকার হবে তার মানে শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, শ্রমিকজীবী, ঠিক আছে, বুদ্ধিজীবী, ওকে, বাটপার জীবী, আর কি জীব ধরুন অনেক জীবী আছে, যত ভাই জীবী আছে, হ্যাঁ সব জায়গায় কি হবে, সব জায়গায় ভাই দুইটাই দীর্ঘিকার হবে। এখন প্রশ্ন হচ্ছে দুইটাই যদি দীর্ঘিকার হয় তাহলে এখানে কোনটা হবে, সবগুলো দুইটা আছে, তার মানে এটা হবে না, এটা বাদ। তাহলে এটা তো স্কিন, এটাও তো হবে না, বাদ। এইটা নাকি এইটা, এই হলো মহাপরীক্ষার মধ্যে পড়ে গেলেন। এখন এই দুইটার মধ্যে এটার উত্তর আছে। আমরা আমাদের নত্য শতবিধানের ক্লাস কেউ করছিলেন, সেখানে কিন্তু বলেছিলাম দেখেন তিনটা শব্দ আছে, সেটা কি ক না সরি
ঋষির পরে ঋষির প্রেমে পড়ছে কে? সরি, ঋষির প্রেমে মধ্যাহ্ন পড়ছে, এই জন্য ঋষিরে দেখলেই মধ্যাহ্ন তার বুকে চলে আসে। ঋষিটা কে? এই যে ঋষি, এই যে ঋষির পর সবসময় কি হয়? সব সময় মধ্যাহ্ন হয়। কারণ কি? ঋষি তাবিজ করছে মধ্যাহ্নরে। তাহলে ঋষির পর যে মধ্যাহ্ন হয়, এই যে আপনারা ক্ষীয় দেখতেছেন, এই ক্ষীয়টার মধ্যে কিন্তু কি আছে? ক প্লাস স আছে। আর যেটা আমরা ক্ষীয় দেখি সেটা আসলে উজ্জ্বতে কি? ক প্লাস স। এই যে ক প্লাস স এখানে যে স আছে, এই জন্য এইখানে মূলত দন্তান্ন হবে না, এখানে হবে মধ্যাহ্ন। তাহলে অনেক যাচাই বাছাই করে আমরা বুঝতে পারলাম উত্তরটা হচ্ছে গ। ভাই এরকম ব্যাখ্যাগুলো জানাটা আসলেই খুব জরুরি। একা একা পড়েন, একা একা পারেন না, পরে মনে থাকে না, পড়াটাকে দুর্বোধ্য মনে হয়, এরকম বুঝে বুঝে পড়বেন, পড়া সহজ লাগবে, পড়া পানির মতন মনে হবে, একটা জিনিস অনেক গভীর করে জানতে পারবেন। ইনশাল্লাহ আপনারা তো একজন শিক্ষক হবেন, শিক্ষক হয়ে এই বিষয়গুলো স্টুডেন্টদের জানিয়ে স্টুডেন্টদের থেকেও যে আপনার যে জানার পরিধিটা অনেক গভীর সেটা বুঝাইতে পারবেন। তারপরে চলি, একটা জিনিস বলি ভাই, তাহলে আমি একটা জিনিস তাইলে চাই, সেটা হচ্ছে ক্ষীয় তৎসম শব্দে না হয়ে ক্ষীয় মধ্যাহ্ন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ, এটাও একটা আর কে সুজন দারুণ একটা প্রশ্ন করেছে, ভালো একটা জিনিস দেখিয়েছেন। আমি একটা বলি ভাই, তাহলে সবাই দ্রুতটা কমেন্ট করে ফেলেন, সেটা হচ্ছে জীবিকা বানান। জীবী যদি দুইটা দীর্ঘিকার হয়, জীবিকা বানানে কি হয় এইটা আমাকে বলে দেন। ওহে ভাই ও বোন, বলে দেন জীবিকা বানান, তাহলে বলেন জীবিকা। 1 জিবি 2 জিবি, এবার বলেন জীবিকা কি হবে? হ্যাঁ দেখেন, জীবিকাতে আপনাদের ভুল হবে। দেখেন জীবিকাও কিন্তু দুইটাই ছিল, কিন্তু পরে যখন কা আসছে না, পিছনে যে কা আসছে, এই জন্য এটা অস্বীকার হয়ে গেছে। আমি কি করে দেখালাম বললাম না? আমি মনে আমার জীবনে এরকম 50 বলছি এই নিয়মটা। ভাই দীর্ঘিকার, কিন্তু দীর্ঘিকার পরে যে কোনো শব্দ থাকে, দীর্ঘিকার ঘুরে হয়ে যায় রসিকার, সে তার জায়গা চেঞ্জ করে, সে তার এই ঘূর্ণনটা পরিবর্তন করে সামনের দিকে আসে। এমন অনেক স্টুডেন্ট, এই ক্লাসটা অনেকে করতেছে, ক্লাসের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যে না স্যার কৌশলটা ভালো লাগছে, কিন্তু কি ভালো লাগছে, কি পড়ছে, কি শিখছে এটাও করতে পারে না। ভাই এরকম কৌশল ভালো লাগে লাভ নাই, আপনাকে পড়া বুঝতে হবে, এই কৌশলটা কাজে লাগিয়ে আপনার অনেকগুলো বানানোর সমাধান করতে হবে, তাইলে বলবেন যে হ্যাঁ কাজের কাজ হয়েছে, লাভের লাভ হয়েছে। ঠিক আছে? না তো লাভের গুড় ইয়া খায় ফেলাইব, পিঁপড়া খেয়ে ফেলবে। স্যার ট্যাঙ্ক কিন্তু থাকবে না আর দুজনের? আচ্ছা, কিন্তু ট্যাঙ্কি। জীবিকা জীবিকা জীবিকা, মাশাআল্লাহ সবাই পারছেন। তাসকিয়া ইসলাম জীবিকা ক্ষীণজীবী বানান ভুল করছেন আপনি। 1 জিবি 2 জিবি, ক্ষীণজীবী কি হবে? দুইটাই হবে দীর্ঘিকার। ঠিক আছে, ক্ষীণজীবী দুইটাতে দীর্ঘিকার হবে। চলে যাই হচ্ছে কোনটা শুদ্ধ, বাল্মীকি, বাল্মীকি আর বাল্মীকি। আচ্ছা এখানে অনেকেই কমেন্ট করবেন বা করবেন না, দেখি দ্রুত যে আপনাদের এসএসসির ব্যাচ কত, কার কত এসএসসি, কে কার থেকে সিনিয়র জুনিয়র, আমরা এই সুযোগে দ্রুত দেখে ফেলতে পারবো এসএসসির ব্যাচ। ঠিক আছে, ব্যাচ দিয়ে অনেক কিছু বোঝা যায় না, কারো গ্যাপ থাকে, কারো হচ্ছে অনেক কিছু থাকে, তারপর এসএসসি ব্যাচ দিয়ে বুঝতে পারবো। আর হচ্ছে এসএসসির ব্যাচ জানতে পারেন। আর হচ্ছে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছিলেন, এসএসসি পরীক্ষাটা অনেক আগে, ঠিক আছে বললাম, কারণ ওই এসএসসি কিন্তু আজকে আমাদের ভিত্তি। আজকে আমরা সেই জবে চলে আসছি অনেক বছর, 10 বছর পরে গিয়ে, 8-10 বছর তো অনেকের হয়েছে, 7-8 বছর তো হয়েছেই। আচ্ছা ক্ষীণজীবী, ঠিক আছে, ভোরের শিশির অনেকদিন পরে দেখলাম। বাল্মীকি কে জানেন? বাল্মীকি হচ্ছে কে, কিসের লেখক জানি? বাল্মীকি লেখক নাকি অনুবাদক? অনুবাদক না, মনে পড়তেছে না, প্যাস লাগাই দিতেছে। হ্যাঁ দেখেন এটা কিভাবে হবে, এইটা মনে রাখবেন, এক বাল্মীকির একটা দীর্ঘি একটা রশ্মি, কি হবে? একটা দীর্ঘি একটা রশ্মি। এখন কোনটা দীর্ঘি কোনটা রশ্মি, প্রথমে দেখি দুইটাই দীর্ঘি কেটে দেই, দুইটাই রশ্মি কেটে দেই, তার মানে হচ্ছে হয় ক হবে অথবা গ হবে, ক অথবা গ হবে। আসলে ভাই কি হবে? 2016 সাল, আচ্ছা 12 সাল, ঠিক আছে। যাক, যাদের 12 সাল তারা হচ্ছে কি বলবো, আমারও সিনিয়র, সোনিয়া রুবেল কে মাদ্রাসা, যাক মাশাল্লাহ। এসএসসি 19 সাল ঢাকা বোর্ড, যাক যারা 19 তারা আমার জুনিয়র। আমার হচ্ছে 1400। স্যার আমার কমেন্ট কি নাম?
পড়েন না এমডি কাবির হাসান ভাই, কেন পড়বো না, ইনশাল্লাহ যে পড়লাম। হ্যাঁ, দিয়ে তেলো যশোর 17-9 ঢাকা বোর্ড। আচ্ছা, রামায়ণের লেখক, আচ্ছা এই তো পারছেন সবাই। সুরাইয়া রহমান সাকিব, ঠিক আছে, যাক সবারটা সবাই দেখতে ফেললাম, সবাই সবাইকে জানতে পারলাম, বুঝতে পারলাম। প্রিপারেশন নিতে থাকবো, পড়তে থাকবো, জানতে পারবো। সফলতার কোনো বয়স নেই, সফল আমাদের হতেই হবে এই শেষ সময়। আচ্ছা আচ্ছা, রীতিনীতি না, রীতিনীতি, আচ্ছা কি জানি কি রীতি রীতিনীতি শিখাও সজনী গো। হ্যাঁ, তাহলে রীতিনীতিটা কি হবে? প্রথমে দেখি রাজনীতি। এখন দেখেন, আপনার মধ্যে ঠিক না থাকলেও নীতির মধ্যে কিন্তু ঠিকই একটা দীর্ঘ একটা রশ্মি, এদিকে আবার রীতি একটা দীর্ঘি একটা রশ্মি, সুতরাং দীর্ঘি রশ্মি দীর্ঘিত রশ্মি মানে 2-1-2-1, এইভাবে মনে রাখেন। তার মানে রীতিনীতি এটাই হবে, রীতি নীতি রীতি নীতি সবই তো এক না, সব যেহেতু এক, তাহলে এই প্রশ্নটার মধ্যে টাইপই ভুল হয়েছে, ঠিক আছে? যার জন্য এরকম আসবে, আচ্ছা টাইপ না হতেও পারে। এই যে আপনাদের কত মন্ত্রণালয় যে প্রত্যেক বছর 1-2টা প্রশ্ন বলে, মানে ইচ্ছা করে মানে ভুল করে। আসলে ইচ্ছা করে ভুল করে কি, এটা আসলে কেন দেয় জানেন? ভুলগুলো কেন করে এগুলো, ভুলগুলো কারণ হচ্ছে মানে কিছু ভুল তো হয়েই যাইব, পরে যে বলতে পারে আরে ভাই ইচ্ছা করে করছি, এই জন্য মনে হইতে পারে। যাক, পরের টপিকটা আসি, গীতাঞ্জলি। আচ্ছা, গীতাঞ্জলি যখন আমরা শিখবো, তাহলে এই গীতাঞ্জলির সাথে রিলেটেবল যতগুলো বানান আছে সবগুলো শিখে ফেলবো। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে অঞ্জলি। ভাই এবার দেখব অঞ্জলি দিয়ে কি কি শব্দ হয়, কি অঞ্জলি দিয়ে কি কি শব্দ হয়। দেখেন, অঞ্জলির মধ্যে রসিকার না ভাই, যেহেতু অঞ্জলির মধ্যে রসিকার, সুতরাং অঞ্জলি দিয়ে যতগুলো শব্দ হবে সবগুলোর মধ্যে রসিকার, এই জন্য এর ফলেই হবে হচ্ছে গীতা আর হচ্ছে অঞ্জলি রসিকার। পুষ্পাঞ্জলি বা শ্রদ্ধাঞ্জলি আগে লিখবো, লিখতে ফেলাই, আচ্ছা লেখা ফেলাইছি যেহেতু, শ্রদ্ধাঞ্জলি, তারপর আছে হচ্ছে পুষ্পাঞ্জলি। হ্যাঁ, তাহলে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি। হ্যাঁ, আমাদের সাথে অনেকে নতুন হয়তো যুক্ত হয়েছেন, নতুন যুক্ত হলে আস্তে আস্তে ক্লাস দেখতেছেন, তো তাদেরকে আবার একটু মনে করিয়ে দেই, আমাদের এই যে 19তম নিবন্ধনের কি একদম ফুল কোর্স রয়েছে, ফুল কোর্স। আর এটার সাথে সাথে কিন্তু এটাও মনে করে দেই, সমাজ সেবার ফুল কোর্স 699, যারা স্পেশাল ভাবে, কারণ এখানে অনেকগুলো পদ, অনেকগুলো যেহেতু সিট, যার ফলে একটা বাজি লাগানোই যায়, ঠিক আছে, একটা প্রিপারেশন নেওয়াই যায়। ওকে, আচ্ছা সবাই প্রশ্নের উত্তর দিচ্ছেন, যারা দিয়ে থাকেন, আর এদিকে কার্যক্রম চালাতে থাকেন। যে কোনো কার্যক্রমের জন্য জাস্ট এই নাম্বারে কি করেন, একটা নক দেন। নাম্বারটা আমাদের ওই যে স্লাইডের উপরেও আছে, ওঠে না কেন? হ্যাঁ, ওই দেখেন উপরের দিকেও আছে। চলেন চলেন, আমরা অল্প একটু আছে, দ্রুত শেষ করে ফেলে। কোন বানানটি শুদ্ধ, কোনটা শুদ্ধ, কে শুদ্ধ? এই যে এটা আবার সেই এক কাহিনী। এটা দেখেন শব্দটা কি ছিল, শব্দটা ছিল হচ্ছে নি প্লাস হচ্ছে ইহ। এই যে ইহ, ইহ, ইহের মধ্যে ভাই দীর্ঘিকার না, যেহেতু এখানে দীর্ঘিকার, সুতরাং এই জায়গার মধ্যে যেগুলো যেগুলো দীর্ঘিকার সেগুলো সঠিক, এর ফলে এটা ব্যাঠিক, এর ফলে বাকিগুলো তো সঠিক, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আবার দীর্ঘিকার, নির মধ্যে দীর্ঘিকার, এদালে ব্যাঠিক, বাকি থাকতেছে হচ্ছে ওই ক আর ঘ। আচ্ছা, ক আর ঘ যদি বাকি থাকে তাহলে উত্তরটা আসলে কয় দিতে হবে। এই ধরনের ভুল অনেক জায়গা হয়, বানানের মধ্যে এরকম দুইটাই ঠিক, কিংবা আচ্ছা বানানের মধ্যে একটা জিনিস দেখবেন আপনারা আসে, গুচ্ছ স্টাইল আসে না কিছু গুচ্ছ, যে অনেকগুলো বানান বলে, এর মধ্যে কোন গুচ্ছ সর্বাধিক শুদ্ধ, এর মানে হচ্ছে বানানের কোন আসলে লাস্ট কোন স্টপেজ নাই, লাস্ট কোনো কথা নাই, নানা রকম ঘুরায় ফিরায় নানা কথা নানা কিছু হইতেই পারে, বুঝছেন? আসি বা বুঝি। আচ্ছা, গৃহিণী করেন, গৃহিণী। ঘুম পাইতেছে না, যাক রাত হয়েছে, 10:30 বেজে গেছে, ঘুম পাচ্ছে, ঠিক আছে। আমরা আর বেশিক্ষণ না, আর হচ্ছে তো আর হইতেছে 20 মিনিট জাস্ট ক্লাস দিব, 20 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। আর 20টা মিনিট থাকলেই সেই বানানেরও যে সেই কৌশলগুলো আছে সেই কৌশলের কাছে আমরা পৌঁছে যাব। তা চলেন আমরা সেখানে পৌঁছে যাই। দেখেন, গৃহিণী, গৃহিণীর মধ্যে প্রথম মনে রাখেন
ভাই গৃহিণীর মধ্যে দন্তান্ন হবে না, উত্তর সঠিক বের হয়ে গেছে গা। কারণ এই রিকার আছে না, রিকার, এই যে বলছিলাম ঋষি কাছে কারে তাবিজ করছে, মধ্যাহ্ন স্বরে তাবিজ করছে। রি র স দেখলেই মনে রাখবার মধ্যাহ্ন, এই যে রি কিংবা রিকার, এই যে গৃহিণী, এই যে মধ্যাহ্ন বানায় দিছে, উত্তরটা গ হচ্ছে গৃহিণী। আপনারা পড়ার সময় কিরকম করে ভাবেন, এরকম করে চিন্তা করেন যেটা কেন হইলো, কি করতে হবে। আচ্ছা এবার দেখেন, আবারও সেটা দেখেছি, প্রসারিনী আসছে, এটাকে কি করব, আমি আগেই বলে রাখি একটা প্রত্যয় হচ্ছে ইনি, এই যে প্রত্যয়টা কি, এই ইনি প্রত্যয়, রসিকার আর দীর্ঘিকার। যেহেতু রসিকার আর দীর্ঘিকার, তার মানে হচ্ছে দেখেন এই যে দুইটাই কিন্তু রসিকার, এটা হবে না। এই দেখেন একটা রসিকার একটা দীর্ঘিকার, দুইটাই রসিকার, এটা হবে না। একটা রসিকার একটা দীর্ঘিকার, তার মানে ক এবং গ হতে পারে, কিন্তু ক আর গ যদি হয়ও, এখানে প্রসারিনী হয় না, উত্তর হয় এই যেটা প্রসারিনী। প্রসারিনী কি ভালো অর্থ? প্রসারিনী কারে বলে, কাদেরকে প্রসারিনী বলে, বা প্রসারিনী বলতে কি বুঝতে চায়? ওকে, প্রসারিনী বলতে এরকম বুঝাচ্ছে যে এই নারীর গন্ধ বা সুঘ্রাণ বা সুপা বা পরিচিতি সব জায়গায় প্রচার বা প্রসার হয়ে গিয়েছে, এরকম কিছু বুঝাইতেই এই কিছু এটা এরকমটা বলা হয়, তাহলে এটা প্রসারিনী। তো আমরা পরের টপিকে দেখি, প্রসারিনী তো পড়লাম। এই যে ভালো একটা প্রশ্ন, দ্রুত এটা করেন। এইটা আপনারা ভুল করেন, এটা ভুল করা হচ্ছে চিন্তায়, এটা ভুল। দেখে এটা কি, আমি এটা উত্তর আগে বলবো না, এটা আমি সবার উত্তর দেখে তারপরে আলোচনা যাব। উত্তর কি এখানে করা আছে? আচ্ছা আমি দেখে দিই, দেখে ফেলে না, আগে দেখে দিই। হ্যাঁ, এবার দেখি এটার উত্তরটা সবার আগে কে করেন। প্রসারিনী রুমানা আক্তার ইভা হয় নাই, প্রসারিনী না, শব্দটা হচ্ছে প্রসার থেকে আসছে, প্রসার থেকে প্রসারিনী, প্রসার প্লাস ইনি প্রত্যয় যুক্ত হয়েছে। রুমার উত্তর ভুল। কে পারছেন? 37-এর গ, অন্তঃস্থল। কেন অন্তঃস্থল হবে? অন্তঃস্থল হবে না, আমি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, তাহলে তল কেন হবে? এখানে তো থল হওয়ার কথা। কি বলেন না বলেন, ভালো করে বলেন, সঠিক করেন। খ অন্তঃস্থল, এই যে সবাই এইটাই দেওয়ার কথা। এবার আমি আপনাকে সহজ করে দিচ্ছি ভাই, অন্তরের অন্তঃস্থল হবে না, শব্দটা হচ্ছে অন্ত বিসর্গ প্লাস হচ্ছে তল। ভাই আমি আপনার আমার মনের একদম তল থেকে ভালোবাসা জানাইতেছি, ঠিক আছে? তাহলে অন্তরের অন্তঃস্থল, অন্তঃস্থল না অন্তঃস্থল, তার মানে উত্তরটা তল হবে, থল না। আজ থেকে মাথায় ঢুকায় রাখেন, আপনারা বলেনও থল, লেখনও থল, ঠিক আছে? এই জন্য ভুল হয়। আর অন্তা বলে তো কিছুই হবে না, অন্তঃস্থ। এখন কথা হচ্ছে তার বিসর্গ গেল কই ভাই? বিসর্গ স হয়ে গেছে, দন্তস্ব হয়ে গেছে, বিসর্গ দন্তস্ব হয়ে যায়। এমন অনেক উদাহরণ আছে, এই যে যেমন নি বিসর্গ, এই যে তেজ, দেখেন এই বিসর্গ দন্তস্ব হয়ে যাবে, এই ধ্যান হয়েছে না, নিস্তেজ হয়েছে, এই যে হয়ে গেল। এরকম হবে, হতে পারে অন্তরের অন্তঃস্থল। কোন বানানটি সঠিক? আচ্ছা এখানে আরো কিছু বানান আসছে, যাক আমরা 52 পার শেষে দিয়ে চলে আসছি। এখানে আর বানান শিখাই। আচ্ছা ঠিক আছে, 39 তো 40 ছুটি দেওয়া হবে, এই তো 40, আর দুইটা করেন। হ্যাঁ, দুইটা করার পরে ওই যে ভিজুয়ালগুলো দেখে এরপর হচ্ছে ওই বানানের চূড়ান্ত শর্টকাট টেকনিকগুলো জেনে আমরা শেষ করে দিব ক্লাস। দেখেন কোনটা শুদ্ধ। আমি যদি বলি সংস্রব, সংস্রব না সংস্রব, তার মানে এটাও একটা ভুল আছে। দেশীয় মধ্যে ভুল নাই, ঠিক আছে দেশীয়, কারণ দেশ প্লাস ইও, সেই হিসাবে তো এটা ঠিকই আছে, দেশ প্লাস হচ্ছে ইও, এটা ঠিক। শ্রদ্ধা ভা নি আশু, আশু হলে দন্তাশয় হয়, তাহলে এটাও ঠিক আছে, তাহলে তিনটে তো ঠিক আছে। তাহলে পরিষ্কার কি ভুল? পরিষ্কারও তো ভুল না, পরিষ্কারও তো সঠিক। কারণ যখন আপনি রসিকার দিবেন, এখানে একটা পরিষ্কার বানানটাও বুঝিয়ে দেই ক্লিয়ার করে। এই পরিষ্কার বানান, পরিষ্কার আর পুরস্কার যাতে কনফিউশন হয় তারা নোটটা করেন।
মনে রাখেন অ, এই যে স্বরে অ, স্বরে আ সমান সমান দন্ত স, আর এদিকে লেখেন হচ্ছে রস্যি ই, রস্য উ সমান সমান লেখেন হচ্ছে মূর্ধন্য স। এখন যখন এটা লিখছেনই, এবার আপনারা কাজ করেন, লেখেন পুরস্কার। কি লেখেন? পুরস্কার। কেন পুরস্কার দন্তস্ব কেন হইল? কারণ দেখেন পুর অ আসছে। আর এখানে লেখেন পরিষ্কার। ঠিক আছে? কেন পরিষ্কার? কারণ রসিকার আসছে। লেখেন হচ্ছে ভ্রাতুষ্পুত্র, মধ্যাহ্ন স দেন। কেন মধ্যাহ্ন স? এই যে রসুকার আছে। তার মানে আপনি রসিকার আর রসুকার আপনাকে সহায়তা করতেছে, কোথায় মধ্যাহ্ন স দিবেন আর কোথায় দন্তাস্ব দিবেন। সেই হিসাবে সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। নিজের কোনটি শুদ্ধ? সবগুলোই শুদ্ধ। তাই এই প্রশ্ন কেন করছে? ঢাবি, এটা ঢাবিতে আসছিল না? যাক, এইরকম ঢাবিতেও প্রশ্ন আসছে। এই ধরনের প্রশ্ন আইসা স্টুডেন্টদেরকে নানা রকম কনফিউশনের মধ্যে ফেলে দেয়। দেখেন, তাহলে বানান কিন্তু আমি এতক্ষণ অনেক আলোচনা করে কি বুঝাইছি বলছেন? বানান কি আসলে মুখস্থর জিনিস? বানান আসলে একটা সিস্টেম। আপনি সিস্টেমটাকে ব্রেক করবেন, বানানো আপনার হাতে আস্তে আস্তে ধরা দিতে থাকবে। ঠিক আছে? কই আসে না কেন? হ্যাঁ আসছে। আচ্ছা, প্রথমে কিছু মাথায় আপনাদের ঢুকান, আসলে বানানটার হয়েছেটা কি, বানানটা আসলে কি করে, ভুলটা কেন হয়, কেন বানানটা আপনার জানতে হবে। বলেন, শুদ্ধ বানান না জানলে কি সমস্যা? শুদ্ধ বানান না জানলে ভাই আসলে অনেক সমস্যা। কি কি সমস্যা দেখি তো, কেউ বলতে পারেন কিনা? জীবনে ভুল বানান কইরা কে কি বিপদে পড়ছেন আমার একটু জানান। যেমন একজনে এক মেয়ের হাতকেটার নাম লেখছে, পরে দেখছে যে ওর নাম এই বানান দিয়া না, ঠিক আছে, ওর বানান একটা দিয়া। ও লেখছে আখি, খ দিয়ে লেখছে, পরে না আমার নাম তাকি না, আমার নাম চাকি। এই যে প্যাঁচ লাগছে, পরে হাত আবার কাটতে হয়েছে। তো এই যে সমস্যা না? আমার নাম শাখাওয়াত, তালবস্য না দন্ত স দিয়া। এই যে বানানটা জানতে হয়, অনেক দরকার আছে। তাহলে এই যে দেখেন বানান অর্থের বিরুদ্ধে রদ করার জন্য একটা ঈদের সময় দেখছি লেখছে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এই যে ভুল। কারণ দেখেন, মানুষ কি এই নারীর টানে ফিরে নাকি এই নারীর টানে ফিরে? মানুষ এটা টানে ফিরে। আচ্ছা, কার টানে ফিরে সেটা পরের কথা, এটা তো বলা যাবে না, বলে না। কিন্তু ভাই এই নার বলতে এটা বুঝাইছে যে নারের টান, ভাই বোন, মা, মাতৃত্ব, এর টানে মানুষ কি বাড়ি ফিরতেছে। কিন্তু ওই সাংবাদিক এই নারীর বানান পারে না, সে এরকম করে লিখছে। হয়েছে না সর্বনাশ? এই জন্য বানানটা ঠিক করে জানতে হবে, এক বানান ভুলে সর্বনাশ হয়ে যেতে পারে, বুঝছেন? এরপর আসতেন ভাতৃ পাঁচটাই যে ভাষা সুন্দর নষ্ট হয়, শিক্ষিত যোগ্যতা। আপনি কতটুকু শিক্ষিত না শিক্ষিত, আপনার স্ট্যাটাসের মধ্যে 5টা হয় বানান ভুল, 10টা হয় বানান ভুল, সুতরাং মানুষ কিন্তু বুঝা ফেলাবে যে এই যে হচ্ছে মূর্খ। ঠিক আছে? আচ্ছা, তো এটা বানানটা ভুলটা আসলে তাহলে কেন কেন হয়? ব্যাকরণের জ্ঞানের অভাব। আমি দেখছেন আপনার অনেক কোনো জিনিস বলছি, কারণ আমি সেই বিষয়ের সন্ধিটা জানি। ওই যে আপনাদের বললাম নিস্তেজ, তারপরে বললাম হচ্ছে ওই যে নিরীক্ষণ, এটা কেন পারছি? কারণ আমি সন্ধিতে ভালো, এই জন্য পারছি। তারপর আপনাদের বলেছিলাম হচ্ছে এই নিরীহ, তারপর হচ্ছে অনাথিনী, এটা কেন পারলাম? এই প্রত্যয়ের কারণে। তার মানে আপনি ব্যাকরণে অন্যান্য টার্মগুলোতে শক্ত হন, অন্যান্য টার্মগুলোতে স্ট্রং হন, আপনি বানানো পারবেন। তার বানানোর কোনো একক কোনো টপিক নেই, এটা ব্যাকরণের কমপ্লিট টপিক। তারপরে আসি ধ্বনি ও বর্ণ দ্বিধা। একই ধ্বনির জন্য একাধিক বর্ণ বা কাছাকাছি বর্ণর কি উচ্চারণ হয়? দেখেন রস্যি দীর্ঘি, রস্য দীর্ঘ, এই যে যেগুলো দেখছেন, একই ধ্বনির জন্য একাধিক বর্ণ বা কাছাকাছি বর্ণ, দ্বিধা। এবার হচ্ছে বলার সাথে কি লেখার ভিন্নতা। এই যেমন উচ্চারণ আর লিখিত রূপ কি এক না, দেখছেন না? শ্বশুর সত্য সত্যকে একরকম লেখি, শ্বশুর আমরা লিখতেছি শ্বশুর, ভাই লিখতেছেন শয়ের নিচে ব, আপনি কি বলতেছেন এটা কি সবুর, সব সুর? বলতেছি না। আচ্ছা দেখেন লিখতেছেন হচ্ছে এই যে এটা স হ জফলা বা সহজ, এটা কি সহজ? এটা হচ্ছে সহ্য। তার মানে আমরা বলি এক, সরি লেখি এক, বলি আরেক, যার ফলে আমরা নিজেদের প্যাচ লাগায় রাখছি। এবার আপনাদের আমি একটা জিনিস ডাটা দেখাই, আমার কিন্তু ওই বানানের নোটটার মধ্যে একদম কমপ্লিট অ্যানালাইসিস করা। আমাদের বাংলা বানানের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয় এই 3টা স্বর মধ্যে, 20% ভুল এইখানেই হয়।
আপনি এই জায়গায় স্ট্রং হন, প্রত্যেকটা স্বর মাথায় যেটা দেন দন্ত শুধু পড়াইলাম না, কোথায় দন্ত স কোথায় মূর্ধন্য স হয়, এই রুলস পড়েন, আপনি 20% বানান আপনার অটোমেটিক হয়ে যাবে। ওকার দিয়ে 15%, দন্তন মূর্ধন্য দিয়ে 12%, যুক্ত বর্ণেতে সমস্যা 10%, এবং রস্যি দীর্ঘি নিয়ে 10%, হ্রস্ব দীর্ঘ নিয়ে 3%। এই হচ্ছে বানানের ভুলের হার। তো আমরা সেভাবে করে মনে রাখবো। আমাদের তাহলে কি করতে হবে? সবার আগে আপনি পড়ে ফেলবেন হচ্ছে এই যে 3টা স্বরের প্যারা দূর করবেন। 3টা স্বরের প্যারা দূর হইলে বানান অনেকগুলোই দূর হয়ে যাবে, অনেক প্যারাই দূর হয়ে যাবে। ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন, আস্তে আস্তে সবার হচ্ছে ক্লাস শেষ করার জন্য ধাক্কাধাক্কি অনেক কিছু হচ্ছে। যাক, ক্লাসটা আশা করি কেমন এনজয় করলেন শেষ মুহূর্তে জানিয়ে দিতে পারেন ক্লাসটা কেমন এনজয় করলেন। এরকম ক্লাস আবার কখন চান, কিভাবে চান সেটা জানাতে পারেন। আর হচ্ছে শেষ মুহূর্তে আপনাদের একটু বলে রাখি, অনেক কিছু দিছিলাম যেগুলো একটা দিয়ে অনেকগুলো পারা যায়, ঠিক আছে? তো শেষ মুহূর্তে শুধু এটাই বলি ভাই, ক্লাস কেমন লাগলো এটা কমেন্ট করতে করতে আপনাদের আমাদের যে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, ওকে। তারপরে যাক, এভাবে বাংলা বেসিক থেকে, শুধু বাংলা না আসলে সবগুলো বিষয়ই, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, 4টা বিষয়ই কি আমরা এই তো জব ফোকাস নামটা কেমন আছে বলেন তো? জব ফোকাস এই নামটা কে সাজেশন করেছিলেন? ইংরেজি শব্দ ভান্ডার গভর্নর। আচ্ছা, কে সুজন? উত্তর কি সঠিক হয়েছে? হ্যাঁ, কারণ বিদেশি শব্দের মধ্যে কখনোই মূর্ধন্য হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা পেরেছেন, এটা পারবেন, এটা পারবই। আলহামদুলিল্লাহ, মার্শাল, অসাধারণ ক্লাস, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক অনেক কৃতজ্ঞ বাংলা ভালোভাবে শেখানোর জন্য, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো লাগলো স্যার। আচ্ছা, কেউ নতুন আছেন? আজকেই প্রথম এরকম কেউ আছেন? আসেন, আপনারা আমাদের ওই যারা আশপাশে আছেন আইসা এই বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন, ঠিক আছে? একদম সাইদুল স্যার হাতের কাছ থেকে। ওকে, সাইদুল স্যার কি এদেরকে চকলেট মকলেট দিছিল? চকলেট দেন? যাক, সাইদুল স্যার দিবে, পকেটে হয়তো চকলেট থাকে, স্যার থেকে একটা চকলেট হলেও নিয়ে আসছেন, ঠিক আছে? তো ভাই শেষ সময়টা আবার একটু মনে করাই দিয়ে আবার একটু বলে দিচ্ছি যে 19তম নিবন্ধনের একদম ফুল কোর্স অর্থাৎ 4টা সাবজেক্টের বই, সবাই 4টা বই কিন্তু প্রায় 1200 টাকা। সুতরাং আপনার আসলে কিছুই বিফলে যাচ্ছে না, শুধু গেইন করার এই সুযোগ থাকতেছে, ঠিক আছে? তো পদ্ধতি আর বলার কিছু নাই, এটা থাকলো। আপনারা আমি হয়তো লাইভ শেষ করবো না, কারণ লাইভ শেষ করলে যেহেতু অফারটা যেহেতু থাকতেছে না, এই যে লাইভটা আর একটু পরে শেষ করে আপনারা ভর্তি কার্যক্রম চালাতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, রেগুলার ক্লাস টাইম, আলহামদুলিল্লাহ। ফ্রি নাকি আজকের ক্লাস? সুখ পাখি, এই যে আপনি চলে আসছে, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, যে অনেককে তো চিনি জানি, দেখা হয়। স্যার দোয়া রাখবেন, যেতে হবে বহু দূর। হ্যাঁ, অবশ্যই ভাই, সবাইকে সফল হতে হবে, এবং কম্বাইনলি আমরা সবাই সফল হতে কিন্তু পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর ক্লাস এমডি মাহাদি হাসান ভাই। যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যা জানতে পারলাম, যা শিখলাম, এই জিনিসটাই আমরা ছড়িয়ে দিব অন্যদের মাঝে, সবাইকে বলবো, ছড়িয়ে দিব। দেখবেন আরেকজনকে বুঝালে কিন্তু কাজ। আজকে যেগুলো নোট করছেন, আপনার কালকে জানা থাকবে এই তথ্যগুলো, এই নতুন নতুন জানা তথ্যগুলো আমি কেউ না কেউ শোনাবই। কেউ শুনে না, মারা ধরে শোনাবেন, শোনা বাপরা ধরে শোনাবেন, বাইরে ধরে শোনাবেন। কেউ পারে না, ও যে নাতিপুতি এদের শোনাবেন। আরও কেউ শুনে না, তাহলে আপনার বিড়ালের সাথে গল্পটা করবেন, দেখবেন পড়া হয়ে যাবে। কারণ কাউরে পড়া বোঝানোর ক্ষেত্রে মাথা যেভাবে কাজ করে, নিজে পড়লে কিন্তু সেভাবে কাজ করে না। চকলেট, ঠিক আছে, একটা ভালো চকলেট পাঠাই দেই। আচ্ছা, তাই ইয়া করেন, ঠিকানা দেন, আমরা চকলেট পাঠাই দিচ্ছি। লতা আক্তার, ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে লাইফটা শেষ হবে, আর বিরিয়ানি দিবে, কেউ যায়েন না, এখন বিরিয়ানি দিবে। হ্যাঁ, এই তো মিলাদ তো শেষ, মিলাদ শেষে এখন বিরিয়ানি দেওয়ার কথা। তো ঠিক আছে, আরও কিছু সময় দেওয়া হবে বিরিয়ানির জন্য। আপনারা জাস্ট শুধু কি করেন, এই যে কি বলে, এই 4টা বই সহ সব কিছু নেওয়ার জন্য আমাদের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করেন। একটা কাজ করতে পারেন, সবাই একটা করে জোকস শেয়ার করতে পারেন, দেখা যাক কার জোকস সবচেয়ে সেরা। এর জন্য কি পুরস্কার দেওয়া যায়? কোনো বই?
আমার কাছে কিছু বই আছে, সেটা হচ্ছে ইকোনমিক্সের আর হচ্ছে সমাজকর্মের। কেউ যদি ঠিকানা দেয়, মানে সামাজিক বিজ্ঞানের জন্য আর কি, হ্যাঁ, কেউ যদি ঠিকানা দেয় আমি এই দুইটা বই তাকে দিয়ে দিব, কারণ আমার সাথে রেখে লাভ নেই। আমার ইনবক্সে যোগাযোগ করেন, ইনবক্সে নক দিয়ে। মিরপুর 1, ও হচ্ছে শামিমা আক্তার কি রেবি, ও তাহলে আমার খুব কাছাকাছি আছেন। আমি হচ্ছে মিরপুর 12-তে। হ্যাঁ, তো ভালো থাকেন, দোয়া করবেন জব ফোকাসের জন্য, এই নতুন পথ চলার জন্য, আমরা যাতে আরো সব দারুণ দারুণ ক্লাস এবং হচ্ছে গাইডলাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। তত সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।